আসসালামু আলাইকুম। আশা করতেছি তোমরা সকলে ভালো আছো। তো এখন আমরা পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের 3 নম্বর লেকচার নিয়ে আলোচনা করব। তো আমাদের এই যে লেকচারটা থাকবে, এই লেকচারে আমরা যা যা আলোচনা করব তা আমি সুন্দরভাবে এখানে লিখে দিচ্ছি। তো আমাদের প্রথমে আলোচনা করব আমরা স্থায়ী ও অস্থায়ী নিউক্লিয়াস, দ্যাট ইজ স্টেবল অ্যান্ড আনস্টেবল নিউক্লিয়াস। অর্থাৎ স্টেবল বলতে বোঝা যাচ্ছে স্থায়ী, আনস্টেবল বলতে অস্থায়ী নিউক্লিয়াস নিয়ে আমরা আলোচনা করব। স্থায়ী ও অস্থায়ী নিউক্লিয়াসের নিউট্রন প্রোটনের একটা নির্দিষ্ট অনুপাত থাকবে, সে অনুপাতের পরিসর এবং লেখচিত্র। ওকে, দেখো স্থায়ী আমাদের নিউক্লিয়াসের জন্য এবং অস্থায়ী নিউক্লিয়াসের জন্য নিউট্রন এবং প্রোটনের একটা সার্টেন অনুপাত থাকবে, তাদের একটা পরিসর দেখবো আমরা। ওকে, তার সঙ্গে তার একটা লেখচিত্র দেখবো ওই পরিসরের। তার সঙ্গে আমরা দেখবো তেজস্ক্রিয়তা, দ্যাট ইজ যাকে আমরা ইংলিশে বলতেছি রেডিও অ্যাক্টিভিটি। এই অধ্যায়টা দুটো অংশে ভাগ করা আছে, একটা হচ্ছে পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। দেখো, পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। পরমাণু মডেল তো আমরা আলোচনা করছি অলরেডি, আর এখন যে কাজটা করবো সেটা হচ্ছে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের মূল যে টপিক্সটা সেটা হচ্ছে আমাদের রেডিও অ্যাক্টিভিটি বা যাকে আমরা কি বলতেছি তেজস্ক্রিয়তা। তো তেজস্ক্রিয়তা আমরা সবাই জানি, তেজস্ক্রিয়তা কেন, কিভাবে, কখন ঘটে এটা কিন্তু আমরা জানি না। তো আমরা আজকে দেখব যে তেজস্ক্রিয়তা কেন, কখন, কিভাবে ঘটে না ঘটে সেই ব্যাপারগুলো। তার সঙ্গে যদি কোনো মৌল তেজস্ক্রিয় হয়, তোমরা সবাই জানো কি না আমি জানি না, না জানলেও কোনো সমস্যা নেই, আমরা আজকে দেখবো এক্সপ্লানেশনের মাধ্যমে সুন্দরভাবে যে যদি কোনো মৌল আমাদের তেজস্ক্রিয় হয় সেক্ষেত্রে সে আলফা বিটা গামা যে কোনো একটা রশ্মি নির্গত করতে পারে। ওকে, তো কেন, কিভাবে আলফা বিটা গামা রশ্মি নির্গত করতেছে না করতেছে এবং আলফা বিটা গামা রশ্মি নির্গত হলে পরে সেখানে কি হবে না হবে সেই ব্যাপারগুলো শিখবো। তার সঙ্গে এই কয়েকটা বিষয় তোমরা বা কনসেপ্ট সম্পর্কে পরিপূর্ণতা যদি লাভ করতে পারো, অবশ্যই ইনশাল্লাহ পারবা তোমার পরিপূর্ণতা লাভ করতে। তখন তোমরা সুন্দরভাবে একটা কোশ্চেন অ্যান্সার দিতে পারবা যে তোমাকে যদি আমি জিজ্ঞেস করি হোয়াই সাম নিউক্লিয়াই আর রেডিও অ্যাক্টিভ, কেন কিছু সংখ্যক নিউক্লিয়াস কেবলমাত্র রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয়, তখন তুমি এটা সুন্দরভাবে অ্যান্সার দিতে পারবা। কথা মনে বোঝো নাই? আমি বলছি যে কেন কেবলমাত্র কিছু সংখ্যক নিউক্লিয়াস তেজস্ক্রিয়, সকল নিউক্লিয়াস কেন তেজস্ক্রিয় নয়, এই সকল অ্যান্সার বা প্রশ্নের অ্যান্সার তুমি সুন্দরভাবে সহজ সরল ভাষায়, সাবলীল ভাষায় সুন্দরভাবে দিতে পারবা যদি এই সকল কনসেপ্ট তোমার জানা থাকে। তো আমরা চলে আসি 3 নম্বর লেকচারে। তো আমি কথা আর বলাচ্ছি না, আমি এটা সুন্দরভাবে মিশাই দিলাম। ওকে, তোমরা যদি চাও তাহলে সুন্দরভাবে এই টপিকসগুলো লেখার লিখে নিতে পারো তোমাদের খাতায় যখন নোট করবা তোমরা। ওকে, তো আমরা প্রথমে চলে আসি, একটু খেয়াল করে দেখো, আমি তোমাদের এইসব শেখাইছিলাম। আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস নিয়ে। কি নিয়ে? নিউক্লিয়াস। এখন আমরা সবাই জানি যে আমাদের নিউক্লিয়াস যেটা থাকতেছে, এই নিউক্লিয়াস যে গঠন হবে, সেই নিউক্লিয়াস গঠন হবে শুধুমাত্র দুইটা পার্টিকেল দ্বারা, আমাদের মৌলিক পার্টিকেল দ্বারা। একটা হচ্ছে আমাদের প্রোটন, একটা হচ্ছে আমাদের নিউট্রন, তাই না? একটা প্রোটন, একটা কি বলতো নিউট্রন। তো আমরা প্রোটন নিউট্রন নিয়ে একটু আলোচনা করবো। তার আগে আমরা দেখে নিই যে স্থায়ী নিউক্লিয়াস কোনগুলেন আর অস্থায়ী নিউক্লিয়াস কোনগুলেন। আচ্ছা, স্থায়ী নিউক্লিয়াস অস্থায়ী নিউক্লিয়াস পড়ার পূর্বে আমি তোমাকে একটা কোশ্চেন করতে চাচ্ছি, সেটা হচ্ছে তোমরা সবাই জানো যে তেজস্ক্রিয়তা কাকে বলে। ক্লাস 9-10 তোমাদের ছিল যে তেজস্ক্রিয়তা কী বা রেডিও অ্যাক্টিভিটি কী জিনিসটা। তো আমাদের রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা হচ্ছে কি বলো তো? তোমাকে যদি জিজ্ঞেস করি যে তেজস্ক্রিয়তা কী, তুমি বলবা যে ভাইয়া তেজস্ক্রিয়তা হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো পরমাণু নিউক্লিয়াসের স্বতঃস্ফূর্ত ভাঙ্গন ঘটে। কোনো পরমাণুর নিউক্লিয়াসের স্বতঃস্ফূর্ত যে ভাঙ্গনটা, এই ভাঙ্গনটাকে আমরা বলতেছি তেজস্ক্রিয়তা, যাকে আমরা ইংলিশে বলি রেডিও অ্যাক্টিভিটি। তো একটা মৌলের নিউক্লিয়াসটা স্বতঃস্ফূর্তভাবে কী জন্য ভাঙবে, কেনই ভাঙবে, কী এমন দায় পড়ছে ওই নিউক্লিয়াসের যে ভাঙতে হবে? দেখো কীভাবে দায় পড়ে না পড়ে বা কেন ভাঙবে না ভাঙবে সেই বিষয়গুলো আমরা সুন্দরভাবে কনসেপচুয়ালি আজকে শিখে নিব। ওকে, তো আমরা একটু দেখতে থাকি সুন্দরভাবে, দেখি কিভাবে আসলে সেটা রেডিও অ্যাক্টিভিটি বা ওই তোমার তেজস্ক্রিয়তা ঘটায় না ঘটায় সেই বিষয়গুলো। তো তার আগে রেডিও অ্যাক্টিভিটি বোঝার জন্য আমাদের যেটা জানতে হবে বা বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের স্থায়ী নিউক্লিয়াস এবং অস্থায়ী নিউক্লিয়াস, স্টেবল অ্যান্ড আনস্টেবল। তো স্টেবল আনস্টেবল কি, এইটা একটু তোমাদের ব্যাপার স্যাপারগুলো শেখাই। দেখো সুন্দরভাবে একদম ধীরে সুস্থে শিখবো আমরা। আচ্ছা, আমি যদি জিজ্ঞেস করি যে তোমাদের হিলিয়ামকে যদি জিজ্ঞেস করি, হিলিয়ামে তোমরা জানো ভর সংখ্যা হচ্ছে আমাদের 4, পারমাণবিক সংখ্যা হচ্ছে আমাদের 2। ভর সংখ্যা 4 এবং পারমাণবিক সংখ্যা 2 দ্বারা বোঝায় যে আমাদের এই হিলিয়ামে প্রোটন থাকবে 2টা আর নিউট্রন থাকবে কয়টা বলো তো? 2টা। 4 থেকে 2 বিয়োগ করলে 2 থাকতেছে। আমরা যেহেতু শুধুমাত্র নিউক্লিয়াস নিয়ে আলোচনা করব, এই জন্য শুধুমাত্র প্রোটন এবং নিউট্রনকে নিয়েই আলোচনা করব। আচ্ছা, আমাদের হিলিয়ামের যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসটা স্টেবল নাকি আনস্টেবল? প্রথম কথা, হিলিয়ামের নিউক্লিয়াস যেটা থাকবে স্বাভাবিকভাবে স্টেবল, তাই না? হ্যাঁ, স্টেবল। তাহলে যদি স্টেবল হয় হিলিয়ামের নিউক্লিয়াসটা স্বাভাবিক অবস্থায়, সে কিন্তু স্টেবলই। যদি হিলিয়ামের এই নিউক্লিয়াসটা স্টেবল হয়, তাহলে তার যে গ্রাফিক্যাল যে প্লটটা হবে, সেই গ্রাফিক্যাল প্লটটা কী হবে? আমি বোঝাতে চাচ্ছি গ্রাফিক্যাল প্লট বলতে এই নিউক্লিয়াসে
কে কীরকমভাবে থাকবে দেখি তো। হিলিয়ামের নিউক্লিয়াস যদি আমরা দেখতে চাই তাহলে দেখতে পাচ্ছি সেখানে প্রোটন থাকবে 2টা আর নিউট্রন থাকবে 2টা, তাহলে নিউট্রন দিলাম আমি 2টা আর প্রোটন দিব কটা বলতো 2টা। তার মানে এই যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটা হচ্ছে আমাদের হিলিয়ামের নিউক্লিয়াস। এখন আমরা সবাই জানি যে প্রোটন হচ্ছে আমাদের ধনাত্মক চার্জ বিশিষ্ট পার্টিকেল আর নিউট্রন হচ্ছে আমাদের চার্জবিহীন বা চার্জহীন। এখন কোশ্চেন হচ্ছে এখানে যদি 2টা প্রোটন চার্জ বা ধনাত্মক চার্জ একটা সার্টেন দূরত্ব অবস্থান করে তাহলে অবশ্যই সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে, সেটা আমরা সবাই জানি। এবং যে বলে বিকর্ষণ করবে সে বলটা হচ্ছে আমাদের কুলম্বীয় বল। তাহলে এই যে প্রোটন, এই প্রোটনকে অবশ্যই বিকর্ষণ করবে, সেটা হচ্ছে আমাদের কুলম্বীয় বল। এফ কি বলতো? সি। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া নিউক্লিয়াসের অভ্যন্তরে প্রোটন যদি একে অপরকে বিকর্ষণ করে, হিলিয়ামের কারণে 2টা প্রোটন থাকতেছে, 2টার জন্য যদি এই বিকর্ষণ হয় তাহলে অবশ্যই নিউক্লিয়াসটা তো ভেঙে যাওয়ার কথা। কিন্তু হিলিয়ামের যে নিউক্লিয়াসটা আছে সেই নিউক্লিয়াসটা ভাঙে না। কেন ভাঙে না? অবশ্যই এই যে তোমার বিকর্ষণ যে বল আছে, এই বিকর্ষণ বলের এগেনস্টে অন্য একটা বল আছে, যে বলটা অবশ্যই আকর্ষণ বল হবে, তাই কি না? হ্যাঁ তাই। তাহলে কি এমন আকর্ষণ বল আছে এখানে সেটা আপনি বলেন তো। তোমাদের একটু বলে রাখি, আমাদের প্রকৃতিতে 4টা মৌলিক বল পাওয়া যায়। তার মাঝে একটা হচ্ছে আমাদের মহাকর্ষ বল, 2 নম্বরটা হচ্ছে আমাদের তাড়িৎ চৌম্বকীয় বল, 3 নম্বরটা হচ্ছে আমাদের সবল নিউক্লিয় বল, 4 নম্বরটা হচ্ছে আমাদের দুর্বল নিউক্লিয় বল। এই নিউক্লিয় বলগুলো কেবলমাত্র নিউক্লিয়াসের অভ্যন্তরে পাওয়া যায়। কার অভ্যন্তরে? নিউক্লিয়াসের অভ্যন্তরে। নিউক্লিয়াসের অভ্যন্তরে থাকে আমাদের এই তোমার নিউক্লিয় বল। এই নিউক্লিয় বলগুলো চার্জ ডিপেন্ডেবল নয়। নিউক্লিয় বলটা কি ডিপেন্ডেবল নয়? চার্জ ডিপেন্ডেবল। তার মানে নিউক্লিয় বলটা চার্জের উপর ডিপেন্ড করে না। যদি সেখানে পার্টিকেল থাকে, যে কোনো মৌলিক পার্টিকেল থাকে, তাহলে অবশ্যই যে কোনো মৌলিক পার্টিকেল অন্য একটা মৌলিক পার্টিকেলকে শুধুমাত্র আকর্ষণই করবে। এই ধর্মটা হচ্ছে আমাদের নিউক্লিয় বল ধর্ম। আমি মনে বোঝাইতে পারছি? একটু ভালোভাবে বোঝাই। যদি আমাদের এখানে নিউটন থাকে, এখানে একটা নিউটন থাকে তোমার নিউক্লিয় বলের ক্ষেত্রে, তাহলে এই নিউটন আর এই নিউটন পরস্পরকে আকর্ষণ করবে। তার মানে এই নিউটন আকর্ষণ করবে এই নিউটনকে, আবার এই নিউটন আকর্ষণ করবে কোন নিউটনকে বলো তো? এই নিউটনকে। এটা হচ্ছে আমাদের ওই নিউক্লিয় বলের ধর্ম। আবার যদি এখানে প্রোটন থাকে নিউক্লিয়াসের অভ্যন্তরে, তাহলে নিউক্লিয় বলের দরুন এই প্রোটনকে আকর্ষণ করবে, আবার এই প্রোটনকে কি করবে? আকর্ষণ করবে। এটা হচ্ছে নিউক্লিয় বলের কথা। কিন্তু আমরা জানি প্রোটনটার চার্জ আছে এবং এটা প্লাস চার্জ, এটা প্লাস চার্জ। এই প্লাস চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে। যে বলে বিকর্ষণ করবে সেই বলটা হচ্ছে আমাদের কি বল? কুলম্বীয় বল। তার মানে এখানে এফ অফ এটা হচ্ছে আমাদের কুলম্বীয় বল, আর এখানে যে বলটা পাচ্ছি এই বলটা হচ্ছে আমাদের এফ অফ কি বল বলতো? নিউক্লিয় বল। ব্যাপারটা আপনারা বুঝতে পারছো? এবং নিউক্লিয় বলটা আমাদের কার অভ্যন্তরে থাকবে? নিউক্লিয়াসের অভ্যন্তরে থাকবে কেবলমাত্র। ওকে, যদি এই ব্যাপারটা বুঝতে পারো তাহলে আমাকে একটা বিষয় একটু কনফার্ম করে দাও তো। আমি কি বলতে পারবো না যে ভাই আমাদের এখানে পজিটিভ চার্জ প্রোটন পজিটিভ চার্জ এবং সম মানের চার্জ, সম প্রকৃতির চার্জ পরস্পরকে বিকর্ষণ করতেছে কুলম্বীয় বল দ্বারা। এখন অবশ্যই এখানে অন্য একটা ভিন্ন বল আছে, যে বলটা তাদেরকে আকর্ষণ করাচ্ছে যাতে এরা এই নিউক্লিয়াসটা না ভেঙে যায়। দেখো কীভাবে সেটা। আমরা জানি সবল নিউক্লিয় বলের ক্ষেত্রে প্রত্যেকটা পার্টিকেল অন্য একটা পার্টিকেলকে সে আকর্ষণ করবে এবং সেটা চার্জ ডিপেন্ডেবল না। চার্জ প্লাস হোক মাইনাস হোক, আবার চার্জ থাক না থাক, সে আকর্ষণ করবে, প্রথম কথা। তাহলে আমরা বুঝতে পারতেছি মনে হয় যে আমাদের এই নিউটন এই প্রোটনকে নিউক্লিয় বল দ্বারা আকর্ষণ করবে, আবার এই নিউটনকে নিউক্লিয় বল দ্বারা আকর্ষণ করবে, আবার এই নিউটন এই প্রোটনকে কি করবে? নিউক্লিয় বল দ্বারা আকর্ষণ করবে। ওকে, এটা গেল আমাদের এই নিউটনের ক্ষেত্রে। এবার যদি আমরা এই নিউটনের ক্ষেত্রে চলে আসি, তখন এই নিউটনও এই নিউটনকে আকর্ষণ করবে, এই নিউটন এই প্রোটনকে আকর্ষণ করবে, এই নিউটন আবার এই প্রোটনকে আকর্ষণ করবে। ক্লিয়ার? আবার যদি এই প্রোটন কণার ক্ষেত্রে আসি, নিউক্লিয় বলের ক্ষেত্রে, তাহলে এই প্রোটনকে আকর্ষণ করবে, এই প্রোটন এই নিউটনকে আকর্ষণ করবে, আবার এই প্রোটন এই নিউটনকে কী করবে বলো তো? আকর্ষণ করবে। লাস্ট থাকলো আমাদের এই প্রোটনটাও ঠিক একইভাবে নিউক্লিয় বলের ক্ষেত্রে এই প্রোটনকে আকর্ষণ করবে, এই প্রোটন এই নিউটনকে আকর্ষণ করবে, আবার এই প্রোটন এই নিউটনকে কী করবে বলো তো? আকর্ষণ করবে। তার মানে আমি বুঝতে পারতেছি এখানে ভাই একটা হচ্ছে আমাদের এই বিকর্ষণধর্মী বল, এই যে বিকর্ষণধর্মী বল যেটা হচ্ছে আমাদের কুলম্বীয় বল, আর একটা বল সেটা হচ্ছে আমাদের আকর্ষণধর্মী বল। এই যে এইভাবে বলতে এটা বোঝাচ্ছে আমি আকর্ষণধর্মী, এই যে জিগজ্যাগ আকর্ষণধর্মী। এই যে যেমন আমাদের এখানে এই প্রোটন এই নিউটন প্রোটন আকর্ষণ, আবার প্রোটন আকর্ষণ, নিউটন প্রোটন আকর্ষণ, আবার নিউটন প্রোটন এই আকর্ষণ। তার মানে এখানে 2টা বল আছে, একটা হচ্ছে আমাদের আকর্ষণধর্মী, আরটা হচ্ছে আমাদের বিকর্ষণধর্মী। ক্লিয়ার? তাহলে ব্যাপারটা এরকমটা দাঁড়াচ্ছে, আকর্ষণধর্মী বলগুলো হচ্ছে আমাদের নিউক্লিয় বল। তাহলে আমাদের এখানে আকর্ষণধর্মী বল হচ্ছে আমাদের Fn, আর বিকর্ষণধর্মী বল হচ্ছে আমাদের কি বলতো? F অফ C। এখন যেহেতু হিলিয়াম নিউক্লিয়াসটা স্টেবল বা স্থায়ী, সেহেতু আমি বলতে পারি নিউক্লিয়াস যেহেতু ভাঙতেছে না অথবা নিউক্লিয়াসের সংকুচিত হচ্ছে না। খেয়াল করে দেখো, যদি বিকর্ষণধর্মী বল বেশি হইতো তাহলে নিউক্লিয়াসটা ভেঙে যাইতো।
যদি আকর্ষণধর্মী বল বেশি হইতো তাহলে নিউক্লিয়াসটা সংকুচিত হয়ে যাইতো, কিন্তু এখানে না সংকোচন হচ্ছে না বাড়তেছে, না মানে প্রসারিত হচ্ছে, তার মানে অবভিয়াসলি এখানে Fn নিউক্লিয় বল আর হচ্ছে আমাদের কুলম্বীয় বলটা কেমন হয়ে গেছে, সমান হয়ে গেছে। বুঝতে পারছো? তার মানে স্থায়ী নিউক্লিয়াসের ক্ষেত্রে বা স্টেবল নিউক্লিয়াসের ক্ষেত্রে আমি বুঝতে পারতেছি আমাদের নিউক্লিয় বল আর কুলম্বীয় বলটা কেমন হবে, সমান হবে। বাট অস্থায়ী নিউক্লিয়াসের ক্ষেত্রে আমাদের এটা হবে না, হয় নিউক্লিয় বলটা বেশি হবে নতুবা কুলম্বীয় বলটা বেশি হবে। যে সকল পরমাণু নিউক্লিয়াসে নিউক্লিয় বল অথবা কুলম্বীয় বল সমান হয় না, সেই সকল পরমাণু নিউক্লিয়াসগুলো হচ্ছে আমাদের অস্থায়ী নিউক্লিয়াস। কি নিউক্লিয়াস? অস্থায়ী। দেখো ব্যাপারটা বোঝাই একটু আগে। তাহলে আমাদের এখানে এনিহাও যদি আমাদের Fn গ্রেটার দেন Fc হয়, Fn বলতে বোঝাচ্ছে নিউক্লিয় বল, তার মানে আকর্ষণধর্মী বল যদি বেশি হয় বিকর্ষণধর্মীর তুলনায়, তখন আমাদের নিউক্লিয়াসটা কেমন হবে, সংকুচিত। এখানে লিখে দিলাম সংকুচিত। আবার যদি Fn লেস দেন Fc হয়, তখন আমি বুঝতে পারতেছি কুলম্বীয় বলটা বেশি হচ্ছে, তার মানে তখন কি হবে আমাদের, প্রসারিত। আর যখনই প্রসারিত হয়ে যাবে তখনই তো আমাদের ভেঙে যাবে, এটা হচ্ছে আমাদের কথা। ওকে, তো আমরা বুঝতে পারলাম যে আমাদের স্টেবল ব্যাপারটা কী রকম জিনিস থাকতেছে, মানে কখন হবে, আর আনস্টেবল ব্যাপারটা কখন হবে না হবে, এটা আমরা বুঝতে পারতেছি। তাহলে এইটা হচ্ছে আমাদের আনস্টেবল আর এইটা হচ্ছে আমাদের কী বলতো, স্টেবল। তো স্টেবল আনস্টেবলের যে ব্যাপারটা আছে, এটা আবার পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা আবার নিউটন সংখ্যার একটা অনুপাত যে আছে এটার উপর ডিপেন্ড করে। তো আমি চাচ্ছি যে আমরা স্টেবল আনস্টেবল তো আমরা এখান থেকে দেখলাম, এবার আমরা প্রোটন সংখ্যা এবং তোমার যে নিউটন সংখ্যা আছে, নিউটন বা প্রোটন সংখ্যার যে অনুপাতটা আছে, এই অনুপাতটা থেকেও আমরা একটা স্টেবিলিটি যে বেল্ট পাবো, স্টেবিলিটির যে একটা পাবো, সেটা আমি তোমাদের দেখাতে চাচ্ছি। ওকে, সম্পর্ক পাবো সেটা দেখাতে চাচ্ছি। তো আমরা এবার চলে আসি ওই প্রোটন নিউটন বা নিউটন প্রোটনের যে কোনো অনুপাত, যে অনুপাতটা আছে যেটা স্টেবিলিটির উপর ডিপেন্ড করতেছে, মানে স্টেবিলিটি তাদের অনুপাতের উপর ডিপেন্ড করতেছে, এই বিষয়টা তোমাদের দেখাইতে। ওকে, তাহলে আমি একটু লিখে দিই তোমাদের, এটা তাহলে সুবিধা হবে। আমি এখানে লিখে দিই যে স্থায়ী নিউক্লিয়াসের জন্য, স্থায়ী নিউক্লিয়াস, এই যে ব্যাপার স্যাপারগুলো হচ্ছে এটা হচ্ছে আমাদের স্থায়ী নিউক্লিয়াস। ওকে, স্থায়ী নিউক্লিয়াস। আচ্ছা, স্থায়ী নিউক্লিয়াসের জন্য একটু খেয়াল করে দেখো, স্থায়ী নিউক্লিয়াসের জন্য আমি এখানে লিখে দিই স্থায়ী নিউক্লিয়াস, এটা হচ্ছে আমাদের স্থায়ী নিউক্লিয়াসের ক্ষেত্রে এইখানে লিখে আমি পারমাণবিক সংখ্যা, ওকে, স্থায়ী নিউক্লিয়াসের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা, আর এখানে লিখবো আমি নিউটন প্রোটন সংখ্যার অনুপাত, নিউটন প্রোটনের অনুপাতের পরিসর। খুব সুন্দর একটা জিনিস এবং তোমার বোঝার একটা বিষয়। খেয়াল করে দেখো, পারমাণবিক সংখ্যাকে আমরা সাধারণত প্রকাশ করি জেড দ্বারা। কি দ্বারা? জেড। পারমাণবিক সংখ্যা যখন জেডের মানটা, অর্থাৎ পারমাণবিক সংখ্যা বলতে জেডের মানটা যখন আমাদের 20-এর থেকে ছোট অথবা 20-এর সমান, পারমাণবিক সংখ্যা যখন আমাদের 20-এর থেকে ছোট অথবা 20-এর কি বলতো সমান, তখন এই নিউটন এবং প্রোটনের যে অনুপাতটা থাকবে, অনুপাতের যে তোমার পরিসরটা হবে, সে পরিসরটা হবে প্রায় অলমোস্ট 1। আমি এটা দ্বারা এটা বোঝাচ্ছি যে আমাদের এখানে খেয়াল করে দেখো, আমি এখানে এটা দাগ দিই তাহলে সুবিধা হবে। এই পারমাণবিক সংখ্যা বলতে এটা দ্বারা বোঝাচ্ছি আমাদের জেড, এই নিউটন প্রোটনের অনুপাতের পরিসর বলতে বোঝাচ্ছি নিউটন বলতে এন আর প্রোটন বলতে আমাদের পি, অর্থাৎ নিউটন এবং প্রোটনের যে অনুপাতটা হবে সেই অনুপাতের মানটা আসলে কতটুকু হবে। আমি একটু সুন্দর করে লিখি তাহলে আরও সুবিধা হবে। এখানে নিউটন এবং প্রোটনের যে অনুপাতটা হবে, এই অনুপাতটা হবে প্রায় অলমোস্ট কার কাছাকাছি, 1-এর কাছাকাছি। কখন? যখন পারমাণবিক সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা 20 অথবা 20-এর থেকে কি বলতো, মানে 20 অথবা 20-এর থেকে কি বলতো ছোট। আবার খেয়াল করে দেখো, আবার যখন পারমাণবিক সংখ্যাটা, যখন আমাদের পারমাণবিক সংখ্যাটা 20-এর উপরে হয়ে যাবে, তখন তাদের নিউক্লিয়াসটা স্থায়ী হওয়ার জন্য একটা নির্দিষ্ট পরিসর থাকে। সে পরিসরটা কীরকম খেয়াল করে দেখি, সে পরিসরটা হবে আমাদের এরকমটা। সে পরিসরটা হবে এরকমটা যে আমাদের নিউটন এবং প্রোটনের যে অনুপাতটা থাকবে, সে অনুপাতটা 1 থেকে শুরু হবে, চলবে কতদূর পর্যন্ত, ওই চলবে রেঞ্জটা কতদূর পর্যন্ত, যে ভাই চলবে 1.6 পর্যন্ত অথবা 1.6-এর সমান। বুঝতে পারছো? তাহলে আমাদের যখন পারমাণবিক সংখ্যা 20 অথবা 20-এর থেকে ছোট, তখন নিউটন প্রোটন অনুপাত হবে আমাদের 1, প্রায় অলমোস্ট 1-এর কাছাকাছি। আর যখন পারমাণবিক সংখ্যা 20-এর উপরে চলে যাবে, তখন নিউটন প্রোটনের অনুপাতটা হবে, স্থায়িত্বের জন্য অনুপাতটা হবে 1 থেকে 1.6 পর্যন্ত। এই যে ব্যাপারগুলো হচ্ছে, এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টাল। ওকে, আমরা পরীক্ষা করে নিয়ে এই যে রেঞ্জগুলো আছে, এই রেঞ্জগুলো পেয়ে গেছি। আচ্ছা, আমি চাচ্ছি কোনোভাবে এখানে আমি যে কাজটা করছি এর একটা ডায়াগ্রাম অঙ্কন করতে বা লেখ অঙ্কন করতে। দেখো কীভাবে লেখটা অঙ্কন করা যায়। আমি একটু তোমাদের বোঝাই তাহলে সুন্দর হবে আর কি।
এই তো এখানে একটু দেখো, একটু ভালোভাবে দেখলেই তোমরা বুঝতে পারবা। আমি এই পাশে দিতে চাচ্ছি নাম্বার অফ, খেয়াল করে দেখো, নাম্বার অফ প্রোটন। আমি এই পাশে লিখবো কাকে চিহ্নিত করতে চাচ্ছি, নাম্বার অফ প্রোটনস, আর এ পাশে দিব আমি নাম্বার অফ নিউট্রন। ওকে, এখানে দিব আমি নাম্বার অফ নিউট্রন, এ পাশে দিব নাম্বার অফ কি বলতো প্রোটন, অর্থাৎ এক্স এক্সিস বরাবর নাম্বার অফ প্রোটন, ওয়াই এক্সিস বরাবর হচ্ছে আমাদের নাম্বার অফ কি বলতো নিউট্রন। তাহলে আমি এখানে দিই, এটা হচ্ছে আমাদের 0, এটা হচ্ছে আমাদের 10, এটা দিলাম আমি 20, তাহলে আমাদের এটা হবে আমাদের 10, এটা হবে আমাদের কি বলতো 20। তারপর এভাবে চলতেই থাকবে, মনে করলাম এইটা হচ্ছে আমাদের ডট ডট চলতেই থাকতেছে, এটা হচ্ছে আমাদের 80, আর এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে আমাদের 83। আমরা জানি যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 83-র উপরে তারা সাধারণত তেজস্ক্রিয় হয়। তেজস্ক্রিয় মানে তাদের যে পরমাণুর যে নিউক্লিয়াসটা আছে, সেই নিউক্লিয়াসটা আছে অস্থায়ী। 83-র উপরে তুমি যত প্রকার নিউক্লিয়াস পাবা, পারমাণবিক সংখ্যা 83-র উপরে তুমি যতগুলো পাবা, সবগুলো হচ্ছে আমাদের অস্থায়ী নিউক্লিয়াস। আর অস্থায়ী নিউক্লিয়াস মানেই সেখানে কিছু একটা ব্যাপার স্যাপার ঘটে, যে ব্যাপার স্যাপারটাকে তুমি বলতেছো কি বলতো রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা। একটু পরে তোমরা বুঝতে পারবা, তার আগে আসো তোমাকে একটু যদি উদাহরণ দেই, উদাহরণ দিলে বুঝতে পারবা। হাইড্রোজেনের ক্ষেত্রে পারমাণবিক ভর হচ্ছে আমাদের 1, পারমাণবিক সংখ্যা হচ্ছে আমাদের 1, তার মানে এখানে নিউটন আর প্রোটনের যে অনুপাতটা, সেই অনুপাতটা হবে আমাদের, নিউটন হচ্ছে আমাদের একটা, প্রোটন হচ্ছে আমাদের একটা, তার মানে কত 1। হিলিয়ামের ক্ষেত্রে যদি আমরা আসি 4-2, তার মানে প্রোটন নিউটন সংখ্যা হবে আমাদের 2টা, দেখো 2টা, আর প্রোটন সংখ্যা হবে আমাদের 2টা, তার মানে অনুপাতটা কত 1। তারপর তোমরা যদি বলো ভাইয়া আপনি এক কাজ করেন, ওই কার্বন নিয়ে কাজ করেন, কার্বন 12 আর কত বলতো 6, এর ক্ষেত্রে আমাদের নিউটন প্রোটনের যে অনুপাতটা বা রেশিওটা, সেটা দেখো কত হয়। নিউটন হচ্ছে আমাদের 6টা, প্রোটন হচ্ছে আমাদের 6টা, আলটিমেটলি কত 1। আবার যদি তুমি আসো কিসে দেখতে চাও, এবার নাইট্রোজেন দেখবা, নাইট্রোজেন 14-7, তাই না? হ্যাঁ, সেক্ষেত্রে নিউটন প্রোটনের যে অনুপাতটা পাবা, সেই অনুপাতটা তুমি পাচ্ছ কি পাচ্ছ দেখো তো, পাচ্ছ তুমি 7/7, যা কিনা কত অলমোস্ট 1, এবং 1ই। আবার তুমি যদি অক্সিজেনের ক্ষেত্রে আসো 16-8, বুঝতে মনে পারতেছো, নিউটন সংখ্যা হবে 8টা, প্রোটন সংখ্যা কয়টা হবে 8টা, 8/8 কত আসে আমাদের 1। কারণ আমি বুঝতে পারতেছি যে ভাইয়া 20 পর্যন্ত যখন যাবো, 20 শেষে কি আছে ক্যালসিয়াম, 20-এর কি আছে লাস্টে এসে ক্যালসিয়াম না, হ্যাঁ ক্যালসিয়াম। ক্যালসিয়ামের ক্ষেত্রে 20 কত বলতো 40, আমাদের পারমাণবিক সংখ্যা 20, ভর সংখ্যা কত আমাদের 40। সেক্ষেত্রে আমাদের নিউটন প্রোটনের যে অনুপাতটা, দ্যাট ইজ নিউটন প্রোটনের যে অনুপাতটা হবে, সেটা হবে আমাদের 20 ডিভাইড বাই কত বলতো 20, যা কিনা কত 1। ও আবার অনেকেই বলবে ভাই সোডিয়ামের ক্ষেত্রে আপনি করেন দেখি, সোডিয়ামের ক্ষেত্রে যখন আসবা তখন হচ্ছে 23-11, তাই না? সোডিয়ামের ক্ষেত্রে প্রোটন নিউটনের যে অনুপাতটা, সেটা আমি পাচ্ছি কত, প্রোটন পাচ্ছি আমি এখানে 12টা, নিউটন পাচ্ছি আমি 12টা, দেখো 23 - 11 করলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের নিউটন সংখ্যা 12টা, আর প্রোটন সংখ্যা হবে কয়টা 11টা। তার মানে এখানে এই যে অনুপাতটা প্রায় অলমোস্ট কার কাছাকাছি, একদম 1-এর কাছাকাছি, দেখো 1 নেইবারহুড। তার মানে আমি বুঝতে পারতেছি 1 থেকে শুরু করে 20 পর্যন্ত আমাদের প্রোটন, আমাদের নিউটন এবং প্রোটনের যে অনুপাতটা বা রেশিওটা, সেই রেশিওটা প্রায় 1 এবং 1-এর কাছাকাছি, অলমোস্ট একই বলা চলে। তো আমাদের এই যে 1 থেকে 20 পর্যন্ত স্টেবিলিটি বেল্ট বা স্থায়িত্বের যে পাল্লাটা, সে পরিসরটা হবে প্রায় কার কাছাকাছি 1 অথবা 1-এর কাছাকাছি। এতটুকু হচ্ছে কথা, কি বুঝতে পারছো? প্রোটন এবং নিউটনের যে সম্পর্কটা, এটার অনুপাতটা হবে 1-এর কাছাকাছি। আচ্ছা, এই সম্পর্ক দিয়ে আমরা একটা লেখ তৈরি করতে পারবো কিনা? হ্যাঁ, তৈরি করতে পারবো। আচ্ছা, তার আগে আমরা একটা বিষয় খেয়াল করে নিই বা জেনে নিই, আমরা এটা বুঝতে পারছি। এবার আমরা যদি এনিহাউ চলে আসি, খেয়াল করতে একটা বিষয় দিলাম আমরা এটা বুঝতে পারছি। এনিহাউ যদি আমরা চলে আসি 20-এর উপরে পরমাণুগুলেন, 20-এর উপরে বলতে আমি তোমাদের বোঝাচ্ছি, একটু খেয়াল করে দেখো। 20-এর উপরে যদি আমরা চলে আসি, 20-এর উপরে আমরা যদি প্রথমে চলে আসি ফেরিকের ক্ষেত্রে, ফেরিক আমাদের কত, ফেরিকের ক্ষেত্রে তোমরা সবাই জানো ফেরিক কত হবে আমাদের, বলো একটু কথাও দেখি। ফেরিকটা কত হবে? ফেরিক হবে আমাদের 26-56, তাই না? হ্যাঁ, 26-56। তাহলে ফেরিক হচ্ছে আমাদের 26, এখানে কত বলো তোমাদের 56। ফেরিকের ক্ষেত্রে এটা কিন্তু পারমাণবিক সংখ্যা 20-এর উপরে। তাহলে এখানে তুমি আসো তো রেশিও করো, রেশিও যদি করো, নিউটন প্রোটনের রেশিওটা হবে কত? নিউটন হবে 56 থেকে 26 বিয়োগ করলে আমাদের চলে আসে কত বলো তো 30, তাই না? নিউটন সংখ্যা 30, প্রোটন সংখ্যা হবে কত 26। দেখো তুমি রেঞ্জটা এখানে ভাগ করার পর তুমি যা পাবা, সেই রেঞ্জটা আমাদের এর মাঝে পড়ে যাবে, অবভিয়াসলি এর মাঝে পড়ে যাবে। কি কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা যদি চলে আসি কার ক্ষেত্রে, সিলভারের ক্ষেত্রে। সিলভার বলতে কি বলতো, এজি। আচ্ছা, সিলভারের ক্ষেত্রে আমরা জানি পারমাণবিক সংখ্যা হচ্ছে আমাদের 47 আর ভর সংখ্যা হচ্ছে আমাদের 108। তার মানে এখানে হবে 47 আর এখানে হবে আমাদের 108। খেয়াল করে দেখো এখানে আমাদের প্রোটন সংখ্যা কটা, নিউটন সংখ্যা কটা? উপরে দিব প্রোটন, নিচে দিব নিউটন, উপরে দিব নিউটন, নিচে দিব কি প্রোটন। এখানে প্রোটন সংখ্যা পাচ্ছে আমি 47, 108 থেকে 47 বিয়োগ করলে কত থাকে? তাহলে থাকতেছে আমাদের এখানে 1, 8 আছে 7 মিলিতে 7 আছে 8 মিলিতে 1 থাকতেছে, আর বেশ থাকতেছে আমাদের 6। এবং সিলভারের ক্ষেত্রেও
অনুপাতটা কিন্তু আমাদের এর মাঝে পড়ে যাচ্ছে। তার মানে আমি কি বুঝতে পারতেছি না, যখন আমাদের পারমাণবিক সংখ্যা 20-এর উপরে চলে আসতেছে, পারমাণবিক সংখ্যা 20-এর উপরে চলে আসতেছে, তখন তাদের যে স্টেবিলিটি বা স্থায়িত্বের যে একটা রেঞ্জ বা পরিসর, সে পরিসরটা হচ্ছে আমাদের এত থেকে এতর মাঝে। ক্লিয়ার? এখন যদি এনিহাউ এদের যে রেঞ্জটা, এই রেঞ্জটা, স্থায়িত্বের রেঞ্জটা এখান থেকে এতর মাঝে পড়া উচিত, কিন্তু এখান থেকে 1 থেকে 1.6-এর মাঝে না পড়ে যদি ভিন্ন কোথাও পড়ে, তখন কি হবে? প্রথম কথা হচ্ছে অন্য কোথাও পড়লে তারা এমন কিছু করবে যাতে অস্থায়ী থেকে স্থায়ীতে রূপান্তর হতে পারে। এখন অস্থায়ী থেকে স্থায়ীতে রূপান্তর হতে গেলে কি এমন কিছু করবে? কি এমন কিছু করবে বলতে সেখানে আলফা, বিটা, গামা রশ্মি বিকিরণ করবে। এই যে একটা পরমাণু নিউক্লিয়াস নিয়ে কাজ করতেছিলাম, কিন্তু নিউক্লিয়াসটা অস্থায়ী ছিল, অস্থায়ী থেকে স্থায়ীতে তোমার কনভার্ট হতে চাচ্ছে। কনভার্ট হওয়ার জন্য সে কী করতেছে? স্বতঃস্ফূর্তভাবে আলফা, বিটা, গামা যে কোনো একটা রশ্মি সে নির্গত করতেছে, বা যে কোনো দুইটা বা যে কোনো তিনটা রশ্মি নির্গত করতেছে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা হচ্ছে আমাদের তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি। আমি মনে বোঝাইতে পারছি। রেডিও অ্যাক্টিভিটি কেবলমাত্র সেই সকল পদার্থে দেখা যাবে যে সকল পদার্থ বলবো না, যে সকল পরমাণুর নিউক্লিয়াসটা হবে অস্থায়ী। অস্থায়ী নিউক্লিয়াসটি অবশ্যই সবসময় বা প্রতিনিয়ত চাইবে স্থায়ী নিউক্লিয়াসে কনভার্ট হতে। আর যখনই কোনো একটা নিউক্লিয়াস অস্থায়ী থেকে স্থায়ীতে কনভার্ট হতে চাইবে, তখন সেই নিউক্লিয়াস থেকে অবিরত আলফা, বিটা, গামা যে কোনো রশ্মি নির্গত হতে পারে। এই যে আলফা, বিটা, গামা যে কোনো রশ্মি নির্গত হওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের কি বলতো? তেজস্ক্রিয়তা। সেই বিষয়টা আমরা একটু খেয়াল করে দেখব। ওকে, আমি এইটা বিষয় দিলাম, এটা নিয়ে আমাদের কোনো সংশয় নাই, সংশয় না থাকারই কথা। এখন আমরা একটু এইখানে চলে আসি, খেয়াল করে দেখো। আমাদের 1 থেকে 10-এর মাঝে আমরা নিয়নের ক্ষেত্রে দেখছিলাম, নিয়নের ক্ষেত্রে নিয়ন 10 না? হ্যাঁ 10, ভর সংখ্যা কত? 20। তো আমরা নিয়নের ক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি প্রোটন সংখ্যা যত হবে নিউট্রন সংখ্যা তত। এই যে প্রোটন সংখ্যা যত, নিউট্রন সংখ্যা তত। একটু বাঁকা হয়ে যাচ্ছে, তোমরা ঠিকভাবে করে নিব অঙ্কনগুলো। ওকে, প্রোটন সংখ্যা যত, নিউট্রন সংখ্যা তত। আবার 20 বলতে আমাদের ক্যালসিয়াম ছিল, ক্যালসিয়ামের ক্ষেত্রেও ভর সংখ্যা ছিল আমাদের 40, প্রোটন সংখ্যা ছিল 20। তার মানে এখানে নিউটন এবং প্রোটনের যে অনুপাতটা, সেই অনুপাতটা হবে 20/20, এই যে 20-এর ক্ষেত্রে, তাই না? হ্যাঁ তাই। এবার দেখো এই 1 থেকে 20-এর ক্ষেত্রে আমরা নিউটন এবং প্রোটনের ক্ষেত্রে একটা কিন্তু গ্রাফ চাইলে অঙ্কন করতে পারি, এবং যে রেখাটা হবে সেই রেখাটা হবে আমাদের মূল বিন্দুগামী সরলরেখা। দেখো এই তো চলে আসছে। আচ্ছা, এটা মিশাই দিলাম, আমি এটাও মিশাই দিয়ে শুধুমাত্র এতটুকুকে রাখার পর আইডেন্টিফাই করার জন্য এতটুকু রাখি, আর এখানে একটা সরলরেখা দিয়ে দিই। ওকে, এই একটা সরলরেখা দিয়ে দিলাম। খেয়াল করে দেখো, এই যে সরলরেখা, এই সরলরেখার উপর কারা কারা পড়বে? যাদের ক্ষেত্রে আমাদের পারমাণবিক সংখ্যার সমান হবে, কার সমান হবে? নিউটন সংখ্যার সমান হবে। পারমাণবিক সংখ্যা বলতে বোঝাচ্ছি প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা ইজ ইকুয়াল টু কী সংখ্যা হবে? নিউটন সংখ্যা। প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যা যদি সমান হয়, তাহলে সেক্ষেত্রে তাদের অনুপাতের যে মানগুলেন, সে মানগুলেন এই রেখার উপর পড়বে। আর যদি সমান না হয়, তাহলে অন্য কোথাও পড়বে। আচ্ছা, তাহলে তোমরা আমাকে বলো তো, স্থায়িত্বের জন্য স্থায়ী নিউক্লিয়াসের ক্ষেত্রে যাদের পারমাণবিক সংখ্যা 20 অথবা 20-এর থেকে কম ছিল, তাদের নিউটন এবং প্রোটনের অনুপাতটা 1 ছিল কতদূর পর্যন্ত? অবশ্যই 20 পর্যন্ত। তার মানে এতদূর পর্যন্ত আমাদের, এই যে 20 পর্যন্ত, এতদূর পর্যন্ত আমাদের প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যার অনুপাতটা কেমন ছিল? 1 ছিল। বুঝতে পারছো? আচ্ছা, এবার এখন যদি এমনটা হয়ে যায়, কথা বুঝিও কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে হবে। এখন যদি এমনটা হয়ে যায় যে আমি একটা নিউক্লিয়াস পাইছি, সাপোজ এমনটা হয়ে গেছে, আমি একটা নিউক্লিয়াস পাইছি, যে নিউক্লিয়াসের আমাদের প্রোটন সংখ্যা, মানে যে নিউক্লিয়াসের নিউটন এবং প্রোটন সংখ্যার অনুপাতটা, নিউটন এবং প্রোটন সংখ্যার অনুপাতটা কত হয়ে গেছে? অনুপাতটা হয়ে গেছে আমাদের 1.30। এই যে 1.30 পাইছি, এইটা পাইছি আমি যখন জেডের মানটা আমাদের, মনে করলাম জেডের মানটা বা প্রোটন সংখ্যার মানটা যখন আমাদের 10। কথা বুঝিও, প্রোটন সংখ্যা 20 থেকে শুরু করে 20-এর নিচে যদি হয়, তখন নিউটন এবং প্রোটনের অনুপাতটা হয় 1.3, সরি কত, 1। কত ছিল আমাদের স্থায়িত্বের জন্য? 1, অলমোস্ট 1-এর কাছাকাছি। কিন্তু যার প্রোটন সংখ্যা 10, সাপোজ নিয়নের ক্ষেত্রেই প্রোটন সংখ্যা 10 ছিল, কিন্তু ওর নিউটন এবং প্রোটন সংখ্যার অনুপাত করে আমাদের 1.3 আসছে। 1.3 আসার অর্থটা হচ্ছে অবশ্যই নিউটনের মানটা বড় হবে আর প্রোটনের মানটা কেমন হবে? ছোট। তাহলে নিউটনের মান বড় আর ছোট, নিউটনের মান যদি বড় হয়, তাহলে অবশ্যই এই যে রেখা আছে, এই রেখার উপর পড়বে না। দেখো না কেন, 1.30 করতে গেলে অবশ্যই কিছু নিউটনের মানটা বড় হওয়া লাগবে। নিউটন সংখ্যার মানটা 10 থাকবে না, 10 থেকে বড় হওয়া লাগবে। প্রোটন সংখ্যার মানটা 10 হবে না, 10 থেকে কী হবে? ছোট। তাহলে তুমি আসো, যদি এমনটাই হয় 10 থেকে বড়, তার মানে এই যে এখানে এটা চলে গেছে, আর নিউটন সংখ্যার মানটা 10 থেকে বড় হয়ে গেছে, বাট প্রোটন সংখ্যার মানটা 10 থেকে ছোট হয়ে গেছে, এই 10 থেকে ছোট।
তার মানে এইখানে পড়ে গেছে, মনে করলাম এইখানে। তাহলে যদি এমনটা হয়ে যায় যে 1 থেকে শুরু করে 20 পর্যন্ত কোনো নিউক্লিয়াসের নিউটন এবং প্রোটন সংখ্যার রেশিওটা এই রেখার উপর না পড়ে যদি এই রেখার আশেপাশে পড়ে যায়, তখন বুঝতে হবে সেই নিউক্লিয়াসগুলো হচ্ছে আমাদের অস্থায়ী নিউক্লিয়াস। এই অস্থায়ী নিউক্লিয়াস দেখাচ্ছি, এই যে অস্থায়ী নিউক্লিয়াস, এই যে অস্থায়ী নিউক্লিয়াস। এবং এই যে অস্থায়ী নিউক্লিয়াস আছে, এই অস্থায়ী নিউক্লিয়াসগুলো চাইবে সবসময় যে আমাদের এই যে রেখাটা আছে এই রেখার উপর বসতে বা এই রেখার উপর আগমন করতে। কেন আগমন করতে চাইবে? যে ভাইয়া এই রেখাটাই হচ্ছে আমাদের স্থায়িত্বের রেখা 1 থেকে 20 পর্যন্ত। এই জন্য আশেপাশে যারা যদি এমনটা হয়, এমনটা যদি থাকে নিউক্লিয়াস যে যাদের অনুপাতটা যে আমাদের অনুপাতটা কেমন 1 না হয়ে এই যে উপর নিচ হয়ে গেছে, এই রেখার উপরে অথবা নিচে পড়ে গেছে, তখন এই সকল নিউক্লিয়াস চাইবে যে কোনো একটা কিছু করে আমরা এই রেখার উপর বসি। আর যখন এই রেখার উপর বসতে চাইবে তখন কি একটা কিছু করতে হবে, কি একটা কিছু করা বলতে ওই সেই আলফা বিটা গামা রশ্মি বিকিরণ করতে হবে। তার মানে এই আলফা বিটা গামা রশ্মি স্বতঃস্ফূর্ত যে বিকিরণ নিউক্লিয়াস থেকে, এটাই হচ্ছে আমাদের কি বলতো তেজস্ক্রিয়তা। আচ্ছা, এবার আমরা চলে আসি 20-এর পর থেকে। আচ্ছা, 20-এর পর থেকে যে আমাদের স্টেবিলিটির যে বেলটা ছিল, সেই বেলটা আমাদের কেমন ছিল? বেল্টের রেঞ্জটা, সেই রেঞ্জটা ছিল 1 থেকে শুরু করে 1.6 পর্যন্ত। তো আমরা পরীক্ষাধীন ফলাফল থেকে যেটা পাই, 20-এর পর থেকে যখন আমরা আগাবো তখন তাদের যে অনুপাতটা, সেই অনুপাতটা অত হবে। এবং আমরা দেখি পরীক্ষালব্ধ ফলাফল থেকে দেখি আমাদের গ্রাফটা চলে আসে স্থায়িত্বের জন্য, গ্রাফটা তখন আর এভাবে থাকবে না। এইটা তো আমাদের 1 প্রোটন এবং নিউটনের অনুপাতটা বা রেশিওটা, কিন্তু আমাদের এখানে 20-এর উপরে যখন যাচ্ছি তখন হচ্ছে আমাদের এত পর্যন্ত বা এত পরিসরে, তখন যেটা হবে সেটা হচ্ছে আমাদের এইটা। এই যে তুমি এটা পাচ্ছ, এটা হচ্ছে আমাদের স্থায়িত্বের বেল্ট। কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের কিসের বেল্ট? স্থায়িত্বের বেল্ট। কথা মনে বোঝো নাই? আমাদের যে সকল পরমাণু নিউক্লিয়াসটা স্থায়ী, তাদের যে বেল্টটা হবে 20-এর উপরে যাদের পারমাণবিক সংখ্যা, তাদের নিউটন প্রোটনের অনুপাতটা এই রেখার উপর পড়বে। এই যে রেখা অঙ্কন করতেছি সেই রেখার উপর পড়বে। যদি এই রেখার উপর পড়ে তাহলে সেটা স্থায়ী, আর যদি এই রেখার আশেপাশে কোথাও পড়ে, এই রেখার উপর পড়ে নাই বাট এর আশেপাশে পড়েছে না এইবার কোনো পয়েন্টে, তখন সেটা হবে আমাদের কি বলতো অস্থায়ী। আর অস্থায়ী নিউক্লিয়াসটা কি করবে? অবশ্যই কিছু একটা করে স্থায়ী নিউক্লিয়াসে রূপান্তর হতে চাইবে। আর স্থায়ী নিউক্লিয়াসে রূপান্তর হতে চাওয়া মানে এই বেল্টের উপর পড়বে। আর এই বেল্টের উপর পড়তে গেলে অবশ্যই সেখানে কিছু মেকানিজম করতে হবে। সেই মেকানিজমটা হতে পারে আলফা রশ্মি বিকিরণ, হতে পারে গামা রশ্মি বিকিরণ, হতে পারে বিটা রশ্মি বিকিরণ। এই যে নিউক্লিয়াসের স্বতঃস্ফূর্ত আলফা বিটা গামা রশ্মি বিকিরণটাই হচ্ছে আমাদের তেজস্ক্রিয়তা। বুঝাতে পারছি মনে হয়? দেখো তাহলে এইখানে একটু খেয়াল করে দেখো, আমরা জানি 83-র পর যে সকল পরমাণু 83-র পারমাণবিক সংখ্যা 83-র পর হয়, তারা স্বাভাবিকভাবেই তারা প্রত্যেকটা পরমাণু কী বলতো তেজস্ক্রিয়। তার মানে 83-র পর যারা থাকবে সবগুলো হবে তেজস্ক্রিয়। আমরা 83-র আগ পর্যন্ত নিয়ে কাজ করতে চাচ্ছি। দেখো আচ্ছা, এবার তোমরা আমাকে বলো তো, এমন একটা পরমাণু নিলাম যার প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার অনুপাতটা এই রেখার উপর না পড়ে, যাদের পারমাণবিক সংখ্যা 20-এর উপরে, এই রেখার উপর না পড়ে আমাদের পড়ে গেছে এইখানে, সেটা কি আমাদের স্থায়ী নাকি অস্থায়ী? অবভিয়াসলি অস্থায়ী। কারণ ভাইয়া স্থায়িত্বের জন্য 20-এর উপরে পারমাণবিক সংখ্যা যাদের, তাদের স্থায়িত্বের জন্য গ্রাফ হবে আমাদের এইটা। এই গ্রাফের উপর পড়া লাগবে অনুপাতটা এখানে না পড়ে পড়ছে কোথায়? এখানে। তার মানে এইটা হবে অস্থায়ী। আর এই কালো রেখার উপর পড়লে এটা বুঝতে হবে কি বলতো স্থায়ী। কাজ কমপ্লিট। তাহলে আমি বুঝতে পারতেছি এখানে অসংখ্য ইয়ে থাকতে পারে। এই যে বিন্দুগুলো আছে, এই প্রত্যেকটা বিন্দু হচ্ছে আমাদের অস্থায়ী নিউক্লিয়াসের চিহ্ন স্বরূপ আমাদের ব্যাপারটা বোঝাচ্ছে যে আমাদের এই যে নিউক্লিয়াসগুলো থাকবে এখানে যদি পড়ে, এই কালো কালো যে রেখাগুলো আছে, এই যে ডট ডট দিচ্ছি, এখানে যদি পড়ে তাহলে বুঝতে হবে সেটা অস্থায়ী। বুঝতে পারছো মনে হয়? হ্যাঁ। এবার যদি উপরে পড়ে তাও অস্থায়ী, আবার যদি নিচে পড়ে তাও কি বলতো, তবুও কি বলতো আমাদের অস্থায়ী। এই তো এটা আমাদের অস্থায়ী। আমি মনে হয় তোমাদের আশা করি বোঝাইতে পারছি। একটু দাঁড়ালেই পরে বুঝতে পারবা আলফা বিটা গামা কীভাবে বিকৃত হবে। এই তো হয়ে গেছে, এই তো কমপ্লিট, এই তো ওকে। এবার আমরা চলে আসি, দেখো খুব সুন্দর জিনিস। তার মানে এই যে কালো কালো যে অংশগুলো আছে সবগুলো হবে আমাদের কি বলতো অস্থায়ী। আর যদি অনুপাতটা এই রেখার উপর পড়ে তাহলে বুঝতে হবে কি বলতো স্থায়ী। এখন এমন কিছু নিউক্লিয়াস তুমি পেতেই পারো যাদের অনুপাতটা করে এই রেঞ্জের মাঝে না পড়ে গেছে কোথায়? এখানে। তার মানে এটা অবশ্যই অস্থায়ী। আর অস্থায়ী চাইবে কি কিছু একটা করে স্থায়িত্বে যেতে। আর কিছু একটা করে স্থায়িত্বে যখন যাইতে চাইবে তখন কিছু একটা করতে হবে, ওইটা হচ্ছে আমাদের রেডিওঅ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা। এখন চলে আসি বাস্তবিকভাবে, মানে ম্যাথমেটিক্যালি একটু চলে আসি। এটা আমি মিশাই দিলাম, এটা তো আমাদের লাগতেছে না, এই তো মিশাই দিলাম, সমস্যা না হওয়ারই কথা। এবার আসো, এটাও আমি মিশাই দিলাম, ওকে, এটাও তো লাগতেছে না আমাদের। এখন আমি এইখানে একটু ক্যালকুলেশন করতে চাচ্ছি, একটু আসো, দেখো খুব সুন্দর জিনিস। আচ্ছা, এবার যদি আমি তোমাকে বলি, আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আমি তোমাদের সুন্দরভাবে শেখাইছিলাম, একটু কথা বলো। আলফা বিটা গামা নিঃসরণের পূর্বে আমি তোমাদের কয়েকটা কনসেপ্ট দিতে চাচ্ছি, আমি অলরেডি দিছিলাম আর কি।
তবু একটু দেখো, একটু খেয়াল করে দেখো, আমরা ইলেকট্রনকে কীভাবে প্রকাশ করছিলাম? ইলেকট্রনকে প্রকাশ করছিলাম এখানে -1 দ্বারা, আর এখানে কী দ্বারা? 0 দ্বারা। -1টা ছিল আমাদের চার্জ, তাই না? আর নিউটনকে প্রকাশ করছিলাম এখানে 1 দ্বারা, এখানে কত বলো তো? 0 দ্বারা। আর এই তোমার প্রোটনকে প্রকাশ করছিলাম এখানে 1, এখানে কি দ্বারা? 1 দ্বারা। তার মানে এটা হচ্ছে আমাদের প্রোটন, এইটা নিউটন, আর এটা কি? ইলেকট্রন। এবার তোমাদের একটু কথা বলে রাখি, ইলেকট্রনের সঙ্গে কিছু একটা ঘটবে, ঘটার পর আমাদের বিটা পার্টিকেল তৈরি হবে। তো আপাতত জেনে রাখো যে আমরা এই ইলেকট্রনকে সাধারণত বিটা পার্টিকেল হিসাবে চিহ্নিত করি, বা বিটা রে। ইলেকট্রনটাই হচ্ছে আমাদের বিটা কি বলতো? রশ্মি। ইলেকট্রন যখন নির্গত হয়ে যাবে তখন বুঝতে হবে সেখানে থেকে একটা বিটা রশ্মি নির্গত হয়ে গেল। আবার যখন আমাদের এখানে খেয়াল করে দেখো, প্রোটন নির্গত হওয়া মানে তো প্রোটনেই, আর নিউটন নির্গত হওয়া মানে তো নিউটনই। ওকে, আর একটা কথা বলি তোমাদের, ইলেকট্রন, প্রোটন, নিউটন সম্পর্কে তোমরা জানলা, এবং বিটা রশ্মি সম্পর্কে তোমরা জানলা বিটাটা আসলে কি। তো আমরা বিটাটাকে সাধারণত এভাবে প্রকাশ করি, বিটা দেওয়ার পর একটা মাইনাস দিই। ওকে, মানে বিটা রে দ্বারা বোঝাচ্ছে, বিটা রশ্মি দ্বারা বোঝাচ্ছে কোনটা বলতো? এইটাকে। আচ্ছা, এবার একটা কথা বোঝাই, সেটা হচ্ছে আমাদের হিলিয়াম নিউক্লিয়াস বা আলফা কণা, যেটাকে আমরা বলি আলফা কণা অথবা হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়াম নিউক্লিয়াস মানে কি? আরে ভাই, হিলিয়াম নিউক্লিয়াস লাগবে, নিউক্লিয়াস। হিলিয়াম নিউক্লিয়াস মানে হিলিয়ামের নিউক্লিয়াসটা। হিলিয়ামের নিউক্লিয়াসে কে কে থাকে? প্রোটন থাকে, নিউট্রন থাকে। হিলিয়ামের নিউক্লিয়াসে কটা প্রোটন থাকে? 2টা। নিউট্রন থাকে কটা? 2টা। তাহলে হিলিয়াম নিউক্লিয়াসে 2টা প্রোটন আর 2টা নিউট্রনটাই হচ্ছে আমাদের কি বলতো? আলফা কণা। এই হিলিয়াম নিউক্লিয়াস যে কথা, আলফা কণা কি কথা? একই কথা। তার মানে আলফা কণা যেটা হবে সেটা হবে আমাদের He, এখানে 4 2। তবে মেনশন করে দিতে হবে হিলিয়ামকে কি বলতো? নিউক্লিয়াস। মেনশন করি, হিলিয়াম নিউক্লিয়াসের কথা মেনশন না করলে 4 2 দেওয়ার পর হিলিয়াম এখানে কি দিতে হবে? চার্জ 2+। তোমার 2+ দ্বারা বুঝতে হবে এখানে ইলেকট্রন নাই, শুধুমাত্র কি আছে? নিউক্লিয়াসটা আছে। ইলেকট্রন আউট, 2+ মানে ইলেকট্রন চলে গেছে, আছে কি? শুধুমাত্র নিউক্লিয়াসটা। ওকে, তোমরা বুঝতে পারলাম যে আমাদের আলফা কণাটা কি। আচ্ছা, এবার তোমরা একটু চলে আসো, তোমাদের একটু ব্যাপার স্যাপার আমি একটু শেখাবো, শেখার পর এখানে চলে আসবো। আচ্ছা, এটা মিশাই দিই নাকি? আচ্ছা, এটা মিশাই দিলাম, কোনো সমস্যা না? আচ্ছা, এবার তোমরা আমাকে একটা কথা বলো তো, সাপোজ এমনটা যদি হয়ে যায়, এখানে কিন্তু এখনো আসেনি আলফা বিটা গামা নিঃসরণ কীভাবে করবে না করবে সেটা আসি নাই, তার আগে তোমাকে এটা শেখাচ্ছি। কেন শেখাচ্ছি? কারণ এই কনসেপ্টগুলো এখানে কাজে লাগবে, একটু ভালো করে বোঝো। আচ্ছা, আমি যদি বলি তোমাকে, সাপোজ এটা এক্স নামক একটা মৌল, এক্স নামক মৌলের এটা হচ্ছে ভর সংখ্যা আছে সাপোজ মনে করলাম 20, মনে করা বিষয়টা, মনে করা। আচ্ছা, মনে করা বিষয় বলতেছি, ভুল ধরবে না তো আবার তুমি। এখানে বললাম আমি ভর সংখ্যা 20, আর এখানে আমি পারমাণবিক সংখ্যা বললাম আমি 10। এখান থেকে যদি একটা হিলিয়াম নিউক্লিয়াস, দ্যাট ইজ আলফা কণা নিঃসৃত হয়ে যায়, কি কণা? আলফা নিঃসৃত হয়ে যায়। আচ্ছা, এমনটাই দেই যে আমাদের এক্স থেকে আলফা কণা বের হয়ে গেছে, এই যে আলফা কণা চলে গেছে, নিঃসৃত হয়ে গেছে। আলফা কণা নিঃসৃত হওয়া মানে এখানে অবশ্যই আলফা কণা উৎপন্ন হবে, আলফা কণা প্লাস কিছু একটা এক্স। আলফা কণা নিঃসৃত হলে এক্স তো আর এক্স থাকবে না, মনে করলাম এক্সটা কনভার্ট হয়ে গেছে কাতে? ওয়াই। এখন ওয়াইয়ের ক্ষেত্রে ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা কেমন হবে সেটা আমাকে বলতে হবে। আচ্ছা, আলফা কণা মানে আমি বুঝতে পারতেছি না, আলফা কণা যে কথা, হিলিয়াম নিউক্লিয়াস কি কথা? একই কথা। আমার এখানে 4, এখানে কত বলতো? 2। এবার তোমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে উভয় পাশে, ডান পাশে এবং বাম পাশে, কি পাশে? ডান পাশে এবং বাম পাশে আমাদের ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা ইকুয়াল রাখতে হবে। ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা কি রাখতে হবে? ইকুয়াল। তাহলে এবার ইকুয়াল রাখো তো। আচ্ছা, বলো তো, এখানে ছিল 10, এখানে হচ্ছে কত? বাম পক্ষে ছিল 10, ডান পাশে কত? আমাদের পারমাণবিক সংখ্যা 2। তাহলে লাগবে কত ওয়াইয়ের কাছে বলো তো? 8। আরে বাবা, 8 আর 2 কত? 10, আর এই পাশে 10, মিলে গেছে, স্বাভাবিক যোগ। এখানে আছে 20, 20-এর মাঝে এখানে গেছি কত? 4, তার মানে এখানে থাকবে কত বলতো? 16। এটা হয়ে গেছে, বুঝতে পারছো? হ্যাঁ, এবার তোমরা চলে আসো, আমি যদি এখানে প্রোটন সংখ্যাকে প্রকাশ করি জেড দ্বারা, পারমাণবিক সংখ্যাকে ভর সংখ্যাকে প্রকাশ করলাম আমি এ দ্বারা, তখন এখানে কি হবে? এখানে অবভিয়াসলি 16 বলতে A-4, আর এখানে হবে যেটা, সেটা হচ্ছে আমাদের কি বলতো? জেড মাইনাস কত বলতো? 2, তাই না? যা ছিল এখান থেকে দেখো, এ যা ছিল এর থেকে কমে গেল কত? 4। এই যে এখানে যে 4 আছে, দেখো না, যোগ করে দেখো, এটা যোগ করে দেখো, এটা সমান হয়ে যাবে। আরে বাবা, A-4 + 4, -4 + 4 ক্যান্সেল, শুধুমাত্র এ। আবার এটা Z-2 + 2, কোনটা বলতো? শুধুমাত্র জেড, এই যে জেড, মিলে গেছে। তো আমরা বুঝতে পারতেছি কোনো নিউক্লিয়াস থেকে হিলিয়াম, আমাদের আলফা কণা যদি নিঃসৃত হয়, কোনো নিউক্লিয়াস থেকে, কোনো একটা পরমাণু নিউক্লিয়াস থেকে আলফা কণা যদি নিঃসৃত হয়ে যায় বা বের হয়ে যায়, সেখানে আমি কি বুঝতে পারতেছি না যে ভাই আমাদের সেখানে যা ঘটে, কি ঘটে? আলফা কণা নিঃসৃত হয়ে গেলে প্রোটন সংখ্যা যেটা থাকতেছে, কি সংখ্যা? প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, এখানে লিখে দেই পারমাণবিক সংখ্যা অথবা প্রোটন সংখ্যা। খেয়াল করে দেখো, প্রোটন সংখ্যা কি হয়ে যায়? প্রোটন সংখ্যা কমে যায়। কি হয়? কমে যায়। তার মানে কোথাও যদি এমনটা লাগে যে আমাদের প্রোটন সংখ্যা কমার লাগতেছে, কোনো একটা পরমাণু নিউক্লিয়াস থেকে প্রোটন সংখ্যা কমে যাওয়া লাগতেছে, তাহলে অবভিয়াসলি ওই পরমাণু নিউক্লিয়াসটা কী করবে? আলফা কণা নিঃসরণ করবে। আচ্ছা, প্রোটন সংখ্যা কমে গেলে দেখি তো আমাদের নিউট্রন সংখ্যাটা কী হয়?
কি সংখ্যাটা কি হয়? নিউটন সংখ্যা। আচ্ছা নিউটন সংখ্যা মানে আমরা কি জানছিলাম যে নিউটন সংখ্যা বলতে বলছিলাম এখানে আমাদের নিউটন সংখ্যা n = হচ্ছে a - z, তাই না? হ্যাঁ, বাম পক্ষে দেখো এই x নামক পরমাণুটার বাম পক্ষে নিউটন সংখ্যা হচ্ছে আমাদের a - z। এবার দেখতে হবে ডান পক্ষে এই পরমাণুর ডান পক্ষে এই যে y নামক পরমাণুটার ডান পক্ষে আমাদের নিউটন সংখ্যা এইটা আছে নাকি এর থেকে বাড়ছে নাকি এর থেকে কমছে, কথা বুঝিয়ে কিন্তু। তাহলে আমরা দেখি তো কি হয়েছে আমাদের। আচ্ছা এখানে y নামক পরমাণুটার ক্ষেত্রে নিউটন সংখ্যা কতটুকু হবে? নিউটন সংখ্যা হবে আমাদের এইটা মাইনাস কোনটা বলো তো? এইটা। আর বাবা ভর সংখ্যা মাইনাস কি সংখ্যা? প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। ভর সংখ্যা হচ্ছে আমাদের a - 4 মাইনাস পারমাণবিক সংখ্যা বলতে z, এই মাইনাসে মাইনাসে কেমন হবে? প্লাস কত বলো তো আমাদের 2। বুঝতে পারছি মনে হয়। তাহলে এবার আমরা যদি চলে আসি তখন পাচ্ছি আমি a - z, দেখো a - z আর এখানে কি থাকতেছে কথা বলো তো, না ভুল লিখলাম? a - 4, হ্যাঁ a - 4 মাইনাস, হ্যাঁ মাইনাস একবারে কাজ করলাম, z + 2, ঠিক আছে। তাহলে a - z মাইনাস এখানে কি থাকতেছে বলো তো? 2 থাকতেছে। তার মানে আমি কি বুঝতে পারতেছি না a - z যদি থাকে এখানে এরকমকে রাখি মাইনাস কি বলতো আমাদের 2, এই তো। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো তো নিউটন সংখ্যাটা আমাদের আগের থেকে বাড়ছে না কমছে? প্রোটন সংখ্যা কমে যাচ্ছে, নিউটন সংখ্যা আমাদের এখানে কি হচ্ছে? কমে যাচ্ছে। এখানে নিউটন সংখ্যা ছিল আমাদের a - z, y নামক পরমাণুটির নিউটন সংখ্যা হয়ে যাচ্ছে কতটুকু বলো তো? a - z তো আছে, এই যে a - z তার থেকেও কয়টা বলো তো? 2টা কমে যাচ্ছে। তার মানে আমি বুঝতে পারতেছি যদি কোনো পরমাণুর প্রোটন সংখ্যা কমাইতে বলে তাহলে সেখানে শুধুমাত্র প্রোটন সংখ্যা কমবে এমনটা না, সেই পরমাণু থেকে আমাদের একটা আলফা কোনো পার্টিকেল নির্গত করতে হবে বা ছেড়ে দিতে হবে, রিলিজ করতে হবে বা তোমার নিঃসরণ করতে হবে। নিঃসরণ করলে প্রোটন সংখ্যা তো কমে যাবে, তার সঙ্গে হালকা কিছু নিউটন সংখ্যা কমে যাবে, এই যে কমে গেছে। আচ্ছা এবার আমরা একটা কাজ করে ফেলি, এটা মিশিয়ে দিলাম, ওকে? এটা কি ব্যাপারটা ক্লিয়ার তো? হ্যাঁ ক্লিয়ার। এবার আমরা একটু চলে আসি, আমি এটা নিয়ে আরও একটু কথা বলবো, আরেকটা লেকচার নিব আমি, সমস্যা নেই। এটা আমি বোঝানোর জন্য এখানে কীভাবে আমাদের ইলেকট্রন প্রোটন নিউটন নির্গত করে সেটা দেখাতে চাচ্ছি। আচ্ছা এবার যদি বিটা কণা নির্গত করে কোনো পরমাণু থেকে তখন দেখি তো কী হয় বিটা কণার ক্ষেত্রে। তাহলে এক্স নামক একটা পরমাণু ধরলাম, আগের মতো করে এখানে 20 এখানে 10, তাই না? এখান থেকে বিটা কণা নির্গত করবে, এই যে বিটা কণা মানে বা বিটা রশ্মি মানে তোমরা জানতেছো বিটা রশ্মি মানে হচ্ছে আমাদের ইলেকট্রনটা। এই যে বিটা মানে হচ্ছে আমাদের ইলেকট্রন বলতে খেয়াল করে দেখো, ইলেকট্রন বলতে এখানে 0 কত বলতো? -1, তাই না? আচ্ছা এক্স থেকে যদি তোমার বিটা যদি চলে যায়, এক্স থেকে যদি বিটা রশ্মি চলে যায় তখন আর এক্স থাকবে না, এক্সটা কনভার্ট হয়ে গেল কাতে বলো তো? ওয়াই। এখন বাম পাশের পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা যত হবে, বাম পাশের পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা কেমন হওয়া লাগবে? তত হওয়া লাগবে। দেখি তো কেমন তত হয়, দেখি তো মেলাও 20, এখানে তো 0, এখানে 20, এখানে কত? 0। তাহলে 0-এর সঙ্গে কি এমন যোগ করলে 20 হবে? অবভিয়াসলি 20-এ যোগ করা লাগবে। আরে বাবা 20 + 0 ওই যে 20 হয়ে গেছে, মিলছে ভর সংখ্যাটা। এবার পারমাণবিক সংখ্যা এখানে 10, এখানে -1, তাহলে ওয়াইয়ের এখানে কি এমন বসালে আমাদের এই পাশে 10 হবে, 10 মিলে যাবে? 9 বসাবা, আর বাবা 9 - 1 তখন 8 আসে, এখানে আসে 10, তার মানে 9 হবে না, এখানে কি হবে? -1 এর এখানে -1 আছে, এখানে দেওয়া লাগবে আমাদের 11 দিলে সুবিধা হচ্ছে কি দেখো, 11 থেকে -1 চলে গেলে থাকে আমাদের 10। হ্যাঁ ঠিক আছে। তার মানে আমি কি বুঝতে পারতেছি না যে ভাইয়া এখান থেকে অনায়াসে বলা যাচ্ছে যদি কোনো পরমাণুর কি সংখ্যা কমাই, খেয়াল করে দেখো, যদি কোনো পরমাণু আমরা কি সংখ্যা কি বাড়াচ্ছি এখানে কি বাড়াচ্ছি? আগেরবার আমরা প্রোটন সংখ্যা কি করছিলাম? কমাইছিলাম। আগেরবার প্রোটন সংখ্যা কমাইছিলাম তোমার এই আলফা কণা নিঃসরণ করে। এবার দেখো প্রোটন সংখ্যা আমরা বাড়াই ফেলতেছি। দেখো প্রোটন সংখ্যা কি করতেছি? বাড়াই ফেলতেছি। এখানে প্রোটন সংখ্যা ছিল 10টা, এখানে কয়টা বলো তো? 11টা। কোন রশ্মি নির্গত করে? বিটা রশ্মি নির্গত করে। তার মানে বিটা রশ্মির কাজটা হবে প্রোটন সংখ্যা বাড়ানো। কি ক্লিয়ার? প্রোটন সংখ্যা বাড়াবে। আচ্ছা প্রোটন সংখ্যা বাড়লো কিন্তু নিউটন সংখ্যা কি বাড়ছে? দেখি তো বাড়ছে না কমছে? অবশ্যই নিউটন সংখ্যা কমে গেছে। দেখো কীভাবে কমে। এখানে নিউটন সংখ্যা হবে আমাদের 20 - 10, তার মানে 10টা। আর এখানে নিউটন সংখ্যা হবে 20 - কত বলতো? 11, তার মানে কয়টা বলতো? 9টা। তার মানে আমি বুঝতে পারতেছি প্রোটন সংখ্যা বাড়াবো আবার নিউটন সংখ্যা কমাবো, এটার জন্য প্রক্রিয়া একটা থাকবে, সে প্রক্রিয়াটা হবে কোনটা বলতো? আমাদের বিটা রশ্মি নির্গমন। তো আমরা মোটামুটিভাবে বুঝতে পারছি। আমি এটা নিয়ে এই বিক্রিয়াগুলো নিয়ে আমি কাজ করবো, সমস্যা নাই। আপাতত একটু কাজে লাগবে, এই কনসেপ্টটা একটু কাজে লাগবে, কী জন্য কীভাবে কনসেপ্টটা কাজে লাগে না লাগে সেটা একটু তোমাদের এখন বোঝাই। তো আলফা রশ্মি তোমরা বুঝতে পারছো, বিটা রশ্মি বুঝতে পারছো। এবার আমরা চলে আসি। আচ্ছা সাপোজ এনিহাউ আমাদের কোনো পরমাণু, একটু এই লেকচারটাতে আসো। সাপোজ এনিহাউ আমাদের কোনো পরমাণু, এই যে আমাদের যার পারমাণবিক সংখ্যা 20-এর উপরে, সে এই যে আমাদের রেখাটা আছে এই রেখার উপর অবস্থান না করে সাপোজ এখানে অবস্থান করতেছে, মনে করলাম এখানে অবস্থান করতেছে, এইখানে কথা বুঝি, এই যে কালো যে বৃত্তটা আছে এখানে অবস্থান করতেছে। আচ্ছা এখানে অবস্থান করা মানে কি? সে কি স্থায়ী না অস্থায়ী? অবভিয়াসলি এখানে অবস্থান করা মানে হচ্ছে অস্থায়ী। তাহলে সে স্থায়িত্ব অর্জন করার জন্য কি করবে? দেখি তো এই পয়েন্টে তার প্রোটন আর নিউটন কোথায় আছে?
এখানে এখানে তার এই পয়েন্টে আমাদের খেয়াল করে দেখো, এই পয়েন্টে এই পয়েন্টে আছে তার নিউটন, এই কালো ইয়ার জন্য, নিউক্লিয়াসের জন্য। এখানে আছে আমাদের প্রোটন, এবার প্রোটন দিচ্ছিলাম, আর এইখানে আছে আমাদেরকে নিউটন। কথা বুঝতে পারছো? তাহলে তুমি আমাকে বলো তো, এই কালো যে তোমার নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসটা পতিত হওয়া লাগবে বা পড়তে হবে স্থায়িত্বের জন্য কোথায়? এই কালো ঘরে, মানে এই রেখার উপর। তাহলে এই রেখার উপর কেমনে পড়া সম্ভব বলো তো? কী এমন করলে এই রেখার উপর পড়বে? ভাই আপনি এক কাজ করেন, আপনি এই যে নিউটন সংখ্যা একটু কমাই নিয়ে আসেন, নিউটন সংখ্যা একটু কমান আর প্রোটন সংখ্যা একটু বাড়ান। দেখো নিউটন সংখ্যা একটু যদি কমাই দেই আর প্রোটন সংখ্যা যদি একটু বাড়াই দেই, দেখো 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 এই যে পড়ে গেছে স্টেবিলিটি বেল্টের উপরে, এই যে এবার এইখানে যদি ফেলাই দেই, তখন অটোমেটিক্যালি প্রোটন সংখ্যা একটু বাঁকা হয়ে গেল। তোমরা বুঝে নিও, দেখো একটু দেখো দেখো, আইস খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, আর একটু এই যে আরে এই ক্লিয়ার? হ্যাঁ দেখো এবার খেয়াল করে দেখো, আমি নিউটন সংখ্যা একটু কমাইছি আর প্রোটন সংখ্যা কী করছি আমি একটু বলো তো, প্রোটন সংখ্যা একটু বাড়াইছি। ক্লিয়ার? আচ্ছা প্রোটন সংখ্যাটা কীভাবে বাড়া যায় খেয়াল করে দেখো। এবার কিন্তু এই যে কালো রেখাটা এখানে নাই, কালো রেখাটা মানে কালো বিন্দুটা চলে আসছে কোথায়? এই যে বেল্ট, স্টেবিলিটি যে বেল্ট ছিল তার উপর কিন্তু পড়ে গেছে। তার মানে আমি কি বুঝতে পারতেছি না? নিউটন সংখ্যা কমাবো, প্রোটন সংখ্যা বাড়াবো কোন রশ্মি বিকিরণের মাধ্যমে? আরে বাবা প্রোটন সংখ্যা বাড়ে কোন রশ্মি বিকিরণের মাধ্যমে? কিছু দেখাইলাম বিটা, ঠিক আছে কিনা? প্রোটন সংখ্যার মানটা বাড়ে কোন রশ্মি বিকিরণের মাধ্যমে? বিটা রশ্মি নির্গমনের মাধ্যমে। তার মানে যখন পরমাণুগুলো স্টেবিলিটি বেল্টের উপর দিকে থাকবে, উপর দিকে বলতে স্টেবিলিটি বেল্টের হাতের বাম দিকে থাকবে, তখন নির্গত হবে আমাদের বিটারে। স্টেবিলিটি বেল্টের হাতের কোন দিকে থাকতেছে? উপর দিকে, এই যে হাতের বাম দিকে। এবার যদি হাতের নিচের দিকে থাকে তখন কি হবে? আচ্ছা তার আগে তোমাদের একটু কনফিউশনটা দূর করে দিই। দেখো কীভাবে বিটারে নির্গত করে। আচ্ছা তোমরা জানো যে পরমাণুর, আমরা নিউক্লিয়াস নিয়ে কথা বলতেছি, নিউক্লিয়াসের অভ্যন্তরে থাকে প্রোটন এবং নিউট্রন। এখানে আমাদের নিউট্রন সংখ্যা কমাইতে হবে, নিউট্রন সংখ্যাটা কমাই দিয়ে প্রোটন সংখ্যা কী করতে হবে? বাড়াইতে হবে। বাড়াইলে পরে স্টেবিলিটি বেল্টের উপর অবস্থান করে, তাই না? হ্যাঁ, তাহলে প্রোটন সংখ্যা বাড়াবো, নিউট্রন সংখ্যা কমাবো, কীভাবে সেটা? আচ্ছা দেখি তো একটা নিউটনকে নিয়ে ব্যাখ্যা করি, অ্যানালাইসিস করি। একটা নিউটনকে নিয়ে যখন আমি অ্যানালাইসিস করতেছি, নিউটনের সিম্বল কেমন ছিল? এখানে 1, এখানে কত বলো তো? 0। এই নিউটন থেকে একটা যদি বিটা রশ্মি নির্গত হয়, এই যে নিউটন থেকে একটা বিটার যদি চলে যায়, চলে যাওয়া বলতে কি কথা? বিটা চলে যাওয়া বলতে ইলেকট্রন চলে যাওয়া। ইলেকট্রন বলতে এখানে হচ্ছে আমাদের 0 আর এখানে কি বলতো? -1। কথা বুঝিও? তাহলে ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা উভয় পাশে, হাতের ডান পাশে এবং বাম পাশে কেমন লাগবে? সমান। নিউটন থেকে যদি একটা বিটারে চলে যায় তাহলে অবশ্যই কিছু একটা থাকবে। দেখি তো কিছু একটা কী থাকে? মনে করলাম কিছু একটা হচ্ছে আমাদের এক্স। দেখো কী থাকে, এবং এক্সের একটা বিক্রিয়া, এক্স মনে করলাম কিছু একটা। তাহলে এক্সের মেলাই, ডান পক্ষ বাম পক্ষ মেলাও। এখানে 1, এখানে কত? 0। তাহলে এ পাশেও 1 আনা লাগবে, তাই না? হ্যাঁ, তাহলে এখানে 0 আছে, তাহলে এক্সের এখানে উপরের দিকে কী হবে? অবশ্যই একটা 1 চলে আসবে, রাইট? হ্যাঁ, আবার এখানে আছে 0, এখানে আছে আমাদের -1। তাহলে এই পাশটাতে কী আনা লাগবে? কেমন 1 হওয়া লাগবে? এখানে কেমন হওয়া লাগবে? 0 হওয়া লাগবে। তাহলে বলো তো এক্সের এখানে কী এমন দিলে 0 আসবে? এখানে -1, এখানে যদি আমি +1 দিই, -1 +1 ক্যান্সেল হয়ে গেলে কত হবে? 0। বাহ, তার মানে আমি এক্স বলতে বুঝতে পারতেছি ভাইয়া এটা তো প্রোটন। এটা কি? প্রোটন। তুমি কি এখনো বুঝতে পারতেছো না? নিউটন সংখ্যা তুমি যখন কমাইতে চাবা, নিউটন সংখ্যা কমাই দিয়ে তুমি নিউটনটাকে কনভার্ট করবে কাতে? প্রোটনে। কথা কি বুঝতে পারছো? যেমন আমাদের এখানে আমরা পরমাণু পড়ছে, আমাদের এটা অস্থায়ী, সে স্থায়িত্ব অর্জন করতে চাচ্ছে, তাহলে সে কী করবে? নিউটন সংখ্যা কমাই দিবে, তার নিজের মাঝে অটোমেটিক্যালি এটা হবে। নিউটন সংখ্যা কমাই দিয়ে প্রোটন সংখ্যা সে একটু বাড়াই দিবে। এই যে প্রোটন সংখ্যা একটু বাড়াই দিছে, এই যে নিউটন সংখ্যা কমাই দিছে, কমাই দেওয়ার ফলে এখানে প্রোটন সংখ্যা আগে ছিল এখানে, একটু বাড়াই দিছে এখানে। নিউটন সংখ্যা কমে গেলে যে নিউটন কনভার্ট হয়ে যাচ্ছে কাতে বলো তো? প্রোটনে। কীভাবে কনভার্ট হয়ে যাচ্ছে? বিটারের রশ্মি নির্গমনের মাধ্যমে। এই যে বিটারের রশ্মি নির্গমন করতেছে, এইটাই হচ্ছে আমাদের রেডিও অ্যাক্টিভিটি। তো আমি আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে রেডিও অ্যাক্টিভিটি কখন আমাদের উৎপন্ন হচ্ছে। আচ্ছা এবার আমরা চলে আসি, এই স্টেবিলিটি বেল্টের উপরে থাকলে বিটারে নির্গমন করতেছে, তাহলে স্টেবিলিটি বেল্টের নিচের দিকে যদি কোনো পরমাণু থাকে তখন সেটা কী গমন করবে? দেখি তো কী করে না করে, একটু দেখি আসি। আচ্ছা এটা নিয়ে কোনো সমস্যা না হওয়ারই কথা। আমি এটাকে একটু পার্টিশন করে রাখলাম, উপর দিকে রাখলাম, ওকে। এটাকে একটু মিশাই দিই, এখান থেকে এবার চলে আসি। আচ্ছা আমি এইটাকে এবার মিশাই দিলাম। এবার মনে করলাম, খেয়াল করে দেখো এইরকমই থাকতেছে, এটা সুন্দর করে পরিষ্কার করে নিই, তাহলে সুবিধা হবে আমাদের বোঝাইতে। আচ্ছা আমি এবার মনে করলাম যেটা, খেয়াল করে দেখো, আমি এবার মনে করলাম, কি মনে করলাম? দেখো বারবার বলতেছি ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখতে হবে, ওকে। তুমি যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমার প্রত্যেকটা প্রশ্নে তুমি আনসার পাবা, ইনশাল্লাহ প্রত্যেকটা প্রশ্নে তুমি আনসার পাবা, আটকাবা না কোথাও। দেখো এবার আমরা একটু চলে আসি কীরকমভাবে।
ভাইয়া আমাদের যদি এমনটা হয়ে যায় যে আমাদের স্টেবিলিটি বেল্টের এবার নিচের দিকে অবস্থান করতেছে কোনো পরমাণু বা কোনো পরমাণু নিউক্লিয়াস, তাহলে সে কি স্থায়ী নাকি অস্থায়ী? প্রথম কথা, সে অস্থায়ী। তাহলে স্থায়িত্ব অর্জনের জন্য সে অবশ্যই কিছু একটা করবে, কিছু একটা করার ফলে যাতে সে বেল্টের উপর অবস্থান করতে পারে সে ব্যবস্থা গ্রহণ করবে। আর কীভাবে সেটা সম্ভব, কথা বলো। আচ্ছা, এই পরমাণু ক্ষেত্রে যেটা অস্থায়ী সেটা একটু খেয়াল করে দিত, প্রোটন আর নিউট্রন কোথায় আছে? এই তো বাঁকা হয় কেন, প্রোটন আর নিউট্রন আছে আমাদের এখানে, তাই না? হ্যাঁ, তাহলে বলো তো এই কালো অংশটা যদি এই কালো রেখার উপর অবস্থান করতে চায়, মানে কালো বিন্দুটা যদি কালো রেখার উপর অবস্থান করতে চায়, তখন তাকে কী ব্যবস্থা নিতে হবে? প্রথম কথায় সিম্পল একদম, ভাই আপনি এক কাজ করেন। কীরকম? এটা তো এই দিক বরাবর যাচ্ছিল আমাদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, তাই না? হ্যাঁ, প্রোটন। ভাই আপনি এক কাজ করেন, এটা যদি এদিকে আসতে চায় তাহলে আপনি এক কাজ করতে পারবেন, এই প্রোটন সংখ্যাটা, প্রোটনটাকে একটু কমাই দেন। আগে বাড়াবেন না, বাড়ালে তো এদিকে যাচ্ছে, পড়তেছে না। আপনি কী করেন, একটু কমাই দেন। এই যে কমাই দিলাম, সেফ জোনের জন্য আমি কমাই দিচ্ছি। কমাই দিলে এইখানে পড়তেছে, বাঁকা হয় কেন? যদি আমি কমাই দিই তখন যাচ্ছে আমাদের, আরে যদি কমাই দিই, আচ্ছা কমাই দিলে দেখো, একটু খেয়াল করে দেখো, যদি কমাই দিয়ে যদি এখানে নিয়ে আসি, তখন দেখো যাচ্ছে কোথায়? এখানে। আচ্ছা, প্রোটন সংখ্যা যদি কমাই দেই, নিউট্রন সংখ্যা যদি হালকা একটু কমাই দিই, হ্যাঁ তাও পড়ে যায়। তখন কি হয়? প্রোটন সংখ্যা একটু কমাই দিলাম, নিউট্রন সংখ্যা একটু কমাই দিলে আমাদের কোথায় যাচ্ছে? খেয়াল করে দেখো, প্রোটন সংখ্যা যদি আমি কমাই দিই এবং নিউট্রন সংখ্যা যদি কমাই দিই, তাহলে স্টেবিলিটি বেল্টের উপর পড়তেছে কিনা? হ্যাঁ পড়তেছে। তার মানে এবার যে কাজটা, সে কাজটা হবে যখন আমাদের স্টেবিলিটি বেল্টের নিচের দিকে থাকবে অথবা হাতের ডান দিকে থাকবে। স্টেবিলিটি বেল্টের হাতে কোন দিকে? ডান দিকে যখন কোনো পরমাণু থাকবে, অস্থায়ী কোনো পরমাণু, কোনো নিউক্লিয়াস, তখন তাকে কি করতে হবে? পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কমাই দিতে হবে। আচ্ছা, কোনো পরমাণু থেকে প্রোটন সংখ্যা তুমি কেমনে কমাবা? কোনো পরমাণু থেকে প্রোটন সংখ্যা কমানো সম্ভব হবে কেবলমাত্র হিলিয়াম নিউক্লিয়াস অথবা আলফা রশ্মি বিকিরণের মাধ্যমে, রাইট? হ্যাঁ, আরে বাবা তোমাকে শিখাইছিলাম একটু আগে, তুমি একটু খেয়াল করে দেখো। সাপোজ এই মৌলটা হচ্ছে আমাদের এক্স থেকে যদি আমাদের আলফা কণা যদি আমাদের নির্গমন ঘটে, সাপোজ এক্সে ছিল আমাদের, এটা 20 ছিল, এটা 10 ছিল, মনে করার জন্য। আলফা বলতে তোমার রশ্মি বলতে আমাদের বোঝাচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়াম নিউক্লিয়াস বলতে 4 কত 2। তাহলে তুমি ডান পক্ষ বাম পক্ষ সমান করো, এখানে 10, এখানে আছে 2, তাহলে এখানে হওয়া লাগবে, এটা এক্স থাকবে না, ওয়াই হয়ে যাবে। এখানে অবভিয়াসলি হওয়া লাগবে কত বলো তো? এখানে 10 আছে, এখানে আছে 2, তার মানে এখানে হওয়া লাগবে কত? 8 আর 2 10, হ্যাঁ 10। এখানে আছে 4, এখানে 20, তার মানে এখানে হওয়া লাগবে কত বলো তো? 16। দেখো মিলছে কিনা? হ্যাঁ মিলছে। কি বুঝতে পারছো? দেখো আমাদের প্রোটন সংখ্যা আগে ছিল 10, সাপোজ এখানে যখন ছিল তখন প্রোটন সংখ্যা ছিল আমাদের 10, কিন্তু যখন এখানে থাকতেছে তখন প্রোটন সংখ্যা হচ্ছে আমাদের কত বলতো? 8। হ্যাঁ, স্টেবিলিটি বেল্টের উপর পড়তেছে, প্রোটন সংখ্যা কমে ফেলছি। তাহলে প্রোটন সংখ্যা কমাতে পারতেছি কোন বিকিরণের মাধ্যমে? ভাইয়া বিটা রে বিকিরণের মাধ্যমে বা বিটা রশ্মি বিকিরণের মাধ্যমে। কথা মনে বুঝতে পারছো? আর আমি আশা করি তোমরা এই আমি প্রোটন সংখ্যা কমাই দিচ্ছি কোন রশ্মি বিকিরণের মাধ্যমে? বিটা না তো, প্রোটন সংখ্যা কমাই দিচ্ছি আলফা রশ্মি বিকিরণের মাধ্যমে। কোন রশ্মি বিকিরণের মাধ্যমে? আলফা রশ্মি বিকিরণের মাধ্যমে। তো আমরা আলফা কখন বিকিরণ করব, বিটা কখন বিকিরণ করব, এটা আমরা বুঝতে পারছি। রেডিও অ্যাক্টিভিটি কী ব্যাপারটা সেটা বুঝতে পারছি। তেজস্ক্রিয়তা কেমনে ঘটাবে সেটা আমরা বুঝতে পারছি। তেজস্ক্রিয়তা আর কিছু না, অস্থায়ী যে আমাদের মৌলগুলো আছে, অস্থায়ী মৌলের নিউক্লিয়াসের স্বতঃস্ফূর্তভাবে স্থায়িত্ব অর্জন করার জন্য স্বতঃস্ফূর্তভাবে এই আলফা বিটা গামা রশ্মি নির্গমন প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের কী বলতো? তেজস্ক্রিয়তা। তো আমি তোমাদের দেখাতে যেটা চাচ্ছি, আমরা বিটা দেখলাম, আলফা দেখলাম, এখন কোশ্চেন আসতে পারে ভাইয়া ওই গামাটা কখন নির্গমন করবে? দেখো আমি একটু কথা বলি। গামাটা হচ্ছে আমাদের তড়িৎ চুম্বকীয় একটা ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। দেখো গামা নির্গমনের ক্ষেত্রে আসলে সেখানে কোনো নিউক্লিয়াসের কোনো পরিবর্তনই আমাদের ঘটে না, শুধুমাত্র এনার্জি কনভার্ট হয়ে যায়, ঠিক আছে? নিউক্লিয়াসে কোনো পরিবর্তন হয় না, এনার্জি কনভার্ট হয়ে যায়। তো এটার ক্ষেত্রে আমাদের কোনো কাজে আসবে না। তো আমি গামাটার ব্যাপারটা এর পরে যে ভিডিওটা আছে ওখানে দেখাই দিব ইনশাল্লাহ। তার সঙ্গে আলফা বিটা গামা যে আমাদের যে বিক্রিয়াগুলো আছে, সেই বিক্রিয়াগুলো কেমনে সংঘটিত হয় না হয় সেই বিষয়গুলো দেখাবো। তো তার আগে তোমাদের একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে এরকমটা, আমরা তো তেজস্ক্রিয়তা নিয়ে কথা বললাম। এখন তেজস্ক্রিয়তা আসলে কিভাবে উদ্ঘটন হয়েছিল সেটা একটু জানা দরকার। তেজস্ক্রিয়তা প্রথম যিনি লক্ষ্য করতে পারেন তার নাম হচ্ছে বেকেরেল। কী নাম বলো তো? বেকেরেল। বিজ্ঞানী বেকেরেল সাহেব 1896 সালে, 1896 সালে তার পরীক্ষালব্ধ যে ল্যাবরেটরি ছিল সেই ল্যাবরেটরিতে অ্যাক্সিডেন্টালি বা হঠাৎ করে আকস্মিকভাবে তিনি তেজস্ক্রিয়তার ধর্ম লক্ষ্য করতে পান। এবং এই বেকেরেল সাহেব যেহেতু তেজস্ক্রিয়তা লক্ষ্য করতে পারছে, এই জন্য বেকেরেল সাহেবের সম্মানার্থে আমরা তেজস্ক্রিয়তার একক বলি আমরা বেকেরেল।
কি বেকেরেল? বেকেরেল, শুধুমাত্র বেকেরেল। আর তোমরা সবাই জানো কি জানো না আমি জানি না, তোমরা সুন্দরভাবে নোট ডাউন করে নিবা। 1 বেকেরেল, বেকেরেল বলতে বিকিউ, বিকিউ দ্বারা বোঝাবো কি? বেকেরেল। 1 বেকেরেল বলতে বোঝায় এক তেজস্ক্রিয় পদার্থের, কোনো তেজস্ক্রিয় পদার্থের 1 সেকেন্ডে একটি পরমাণুর ভাঙ্গন। 1 সেকেন্ডে একটি পরমাণুর ভাঙ্গনকে বলবো আমরা 1 বেকেরেল। যদি কোনো তেজস্ক্রিয় পদার্থ যদি কোনো তেজস্ক্রিয় পদার্থের একটি পরমাণুটা ভাঙে কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। একটা পরমাণু ভাঙবে কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। তখন তাকে বলবো আমরা 1 বেকেরেল। তখন 1 বেকেরেল ইজ ইকুয়াল টু হবে আমাদের একটি পরমাণুর ভাঙ্গন। পরমাণু ভাঙ্গন কেমনে ঘটবে? নিউক্লিয়াস যদি ভাঙে যায়, একটা পরমাণু ভাঙ্গন কয় সেকেন্ডে? 1 সেকেন্ড। তার মানে এটাকে এভাবে লেখা যায় না, এই যে একটা পরমাণু ভাঙ্গন, এই ভাঙ্গনটাকে আমরা সাধারণত বলি ডিকে। কি বলি আমরা? ডিকে। অনেক সময় বলা হয় বিয়োজন, ভাঙ্গন যে কথা বিয়োজন একই কথা, ডিকে আবার ইংলিশে কি কথা? একই কথা। তার মানে 1 ডিকে পার কি বলতো? সেকেন্ড। তার মানে 1 সেকেন্ডে একটা পরমাণুর যে বিয়োজন বা ভাঙ্গন সেটাই হচ্ছে আমাদের কি বেকেরেল? 1 বেকেরেল। বুঝতে পারলাম? 10 বেকেরেল বলে সেটা পারবা। কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে 10টা পরমাণু ভাঙলে 10 বেকেরেল। 100 বেকেরেল 1 সেকেন্ডে 100টা পরমাণু ভাঙলে 100 বেকেরেল। আবার তোমরা সবাই জানো বেকেরেল সাহেবের পর আরও দুজন বিজ্ঞানী আমাদের তেজস্ক্রিয়তায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা হলেন মাদাম কুরি এবং পিয়েরি কুরি। তো মাদাম কুরি এবং পিয়েরি কুরি তেজস্ক্রিয়তা নিয়ে বেশ কিছু বাণী বলে গেছেন এবং বেশ কিছু পরীক্ষা করছেন, যে পরীক্ষাগুলো আমাদের প্রচুর কাজে লাগে এবং আমরা আসলেই তাদের কাছে কৃতজ্ঞ যে আসলে এত কিছু কথা বলে গেছেন এবং পরীক্ষা করে গেছেন, যেটা আমাদের কাজটাকে বৈজ্ঞানিক চিন্তাভাবনাগুলোকে অনেক বেশি আগায় দিয়ে গেছে। ওকে, তো তাদের সম্মানার্থে আমরা কুরি এককটা, ওই যে মাদাম কুরি এবং পিয়েরি কুরি থেকে কুরি এককটা ব্যবহার করি, তেজস্ক্রিয়তার একক। এবং 1 কুরি যেটা হয়, ওই কুরিকে সাধারণত সিআই দ্বারা প্রকাশ করা হয়, অনেক সময় শুধুমাত্র সি দ্বারা প্রকাশ করা হয়, একই কথা। ওকে, 1 কুরি আমি বাংলা লিখি আগে। 1 কুরি বলতে আমাদের বোঝায় 3.7 × 10⁻10। কথা বলো, 3.7 × 10⁻10 ডিকে পার সেকেন্ড। আমি কি বলছি? 1 কুরি বলতে বোঝায় 3.7 × 10⁻10 ডিকে পার সেকেন্ড। তার মানে 1 সেকেন্ডে এতটি পরমাণুর যে ভাঙ্গনটা, সে ভাঙ্গনটা হবে আমাদের কি বলতো? কুরি। কয় কুরি? 1 কুরি। তাহলে 1 কুরি সিআই কুরি বা শুধুমাত্র সি কুরি 3.7 × 10⁻, কত বলতো? 10 ডিকে পার কি বলতো? সেকেন্ড। তো আমি আশা করি এখান থেকে তোমরা বেকেরেল এবং কুরির মাঝে সুন্দর একটা সম্পর্ক নিয়ে আসতে পারবা কি না? হ্যাঁ, সুন্দরভাবে পারবা। তো তোমরা অবশ্যই জানো যে মিলি বলে একটা কথা আছে, মিলি বলতে 10⁻³ তাই না? হ্যাঁ, আর মাইক্রো বলতে আমরা জানি 10⁻⁻ কি বলতো? 6 মাইক্রো বলতে। তাহলে আমি যদি তোমাকে বলি, অনেক সময় বলা হয় যে 1 মিলি কুরি বলতে তুমি কি বোঝো, বা 1 মিলি কুরি সমান নিচের কোনটি? তখন লিখতে হবে যে 3.7 × 10⁻, খেয়াল করে দেখো মানটা একটু জাস্টিফাই করে নেই, 3.7, হ্যাঁ খেয়াল করে দেখো 3.7 × 10⁻, এখানে আমাদের জেনারেল কুরি বলতে 10 থাকলো, তার সঙ্গে গুণ করতে হবে কত? মিলি বলতে 10⁻³ তো তোমরা জানো সুজুকির নিয়ম অনুসারে পাওয়ারগুলো কী হয়? যোগ হয়। তাহলে 10 থেকে 3 বাদ গেলে তখন থাকতেছে কত বলতো? 7। তার মানে একবারে বলে দিব কত বলতো? +7 এত ডিকে পার কি বলতো আমাদের? সেকেন্ড। ওকে, আবার যদি বলে 1 মাইক্রো কুরি, তখন আমাদের যেটা হবে সেটা হবে 3.7 × 10⁻, কত বলতো? মাইক্রো বসায় দিলে 10 এর সঙ্গে গুণ করতে হবে কত? 3.7 × 10⁻10 × 10 কত? 6। পাওয়ারগুলো যোগ করে দিলে আমি পাচ্ছি কত বলতো? 4। এত কি বলতো? ডিকে পার কি বলতো? সেকেন্ড। তো আমি আশা করি তোমরা এই বিষয়গুলো, তেজস্ক্রিয়তার একক, তেজস্ক্রিয়তা কীভাবে ঘটে না ঘটে, তারপর তেজস্ক্রিয়তার যে রেঞ্জগুলো আছে তোমার স্থায়ী নিউক্লিয়াসের জন্য, অস্থায়ী নিউক্লিয়াসের জন্য, আলফা বিটা গামা রশ্মি বিকিরণ, তোমরা বুঝতে পারছো। সামনের দিন আমি একটা এক্সট্রা লেকচার নিব আর কি, এইটারই সেকেন্ড এপিসোড আর কি ওটা। সেটা হচ্ছে আমাদের এই যে বিক্রিয়াগুলো, একটা নির্দিষ্ট পরমাণু থেকে যদি আমাদের আলফা বিটা গামা রশ্মি নির্গত হয়, তখন কিভাবে বিক্রিয়াটাকে আমরা ইকুইলিব্রিয়াম করতে পারি বা সাম্যাবস্থা করতে পারি উভয় পাশটা, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তারপরে আমরা একটা ভিডিও নিব, যে ভিডিওটাতে আমাদের তেজস্ক্রিয়তার গাণিতিক মডেল, ওকে, এবং বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্স কীভাবে সলভ করতে হয় গাণিতিক সমস্যাগুলো, সেখানে দেখবো আমরা ইনশাল্লাহ। তো আজকে পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ। আজ আমার জন্য দোয়া করিও, আল্লাহ হাফিজ।